হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এসিসি। আজকে চলে এসেছি আমি তোমাদের সামিম স্যার ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য নিউটন লজ অফ মোশনের উপরে একটি ক্লাস। নিউটন লজ অফ মোশন নিয়ে প্রত্যেকের ডাউট থাকে। অনেকে নিউটনসের সেকেন্ড লয়ের অ্যাপ্লিকেশন বুঝতে পারে না, অনেকে ইম্পালস বুঝতে পারে না, রকেট প্রপালশন বুঝতে পারে না, অনেকে এফবিডির প্রবলেম গুলো বুঝতে পারে না, পুলি বুঝতে পারে না, কন্টাক্ট ফোর্স বুঝতে পারে না। এই ধরনের বিভিন্ন রকম সমস্যা আমরা বারবার দেখেছি। এটাকে মাথায় রেখে আজকের ক্লাসটা থিওরি ক্লাস থাকবে, তার সাথে সাথে নিউমেরিক্যালসও পড়ানো হবে। তো সেটাকে মাথায় রেখে প্রত্যেকেই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং চলো আর দেরি না করে শুরু করা যাক। এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেক ক্লাসটা দেখবে এবং এখানে কোর কনসেপ্ট গুলো সুন্দর করে তোমাদের দেওয়া হবে। যারা এই ক্লাসটা রিভিশন হিসাবে নেবে তাদের রিভিশন হিসাবে কাজ করবে, আর যারা এই ক্লাসটা করোনি আগে থেকে তাদের এটা ফ্রেশ কন্টেন্ট হিসাবে কাজে লাগবে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি, আমরা ক্লাস 11 এর নিউটন লজ অফ মোশন পড়াবো। তো প্রথমে আসি ইন্ট্রোডাকশনের জায়গাতে। ক্লাস 11টা পুরো ক্লাস 11টা মেকানিক্স কাকে বলে এই জিনিসটা জানতে হবে। তুমি ক্লাস 11 পড়ে যাচ্ছ কিন্তু তুমি জানো না মেকানিক্সটা কি তুমি জানো না। এমনকি ছেলেমেয়েরা ক্লাস 11 12 পার হয়ে গেল তারপরেও জানে না মেকানিক্সটা কি। আমি সিম্পল ভাষায় তোমাকে মেকানিক্সটা বোঝাচ্ছি। একটা অবজেক্ট আছে, এটা ধরো একটা অবজেক্ট, কারেন্ট একটুখানি বাড়ে, এটা ধরো একটা অবজেক্ট। এখানে আমি তোমাকে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে? এর মোশন তৈরি হবে বা গতি তৈরি হবে। তাহলে অবজেক্টে ফোর্স দিলে তার মোশন তৈরি হয়। আর ফিজিক্সের যে ব্রাঞ্চ এই ফোর্স আর মোশন নিয়ে ডিল করে তাকে আমরা মেকানিক্স বলি। তাহলে বোঝা গেল, ফিজিক্সের যে ব্রাঞ্চ ফোর্স আর মোশন নিয়ে ডিল করে তাকে আমরা মেকানিক্স বলি। মেকানিক্স শুরু হয় কি দিয়ে? ক্লাস 11 এর মেকানিক্স শুরু হয় কি দিয়ে? কাইনেমেটিক্স দিয়ে। আচ্ছা, কাইনেমেটিক্স আবার কি? কাইনেমেটিক্স খায় না মাথায় দেয়। কাইনেমেটিক্সটা কি? কাইনেমেটিক্স হলো এই যে তুমি বললে ফোর্স আর মোশন, এর মধ্যে ফোর্স কি তোমার জানার দরকার নেই। তুমি মোশন নিয়ে পড়লে, মোশনের বিভিন্ন ইকুয়েশন পড়লে, তার গ্রাফ পড়লে, ফ্রি ফল পড়লে, সবকিছু পড়ে নিলে, মোশনের সবকিছু পড়ে নিলে, কিন্তু তোমার ফোর্স কি জানার দরকার নেই। সেটাকে বলে কাইনেমেটিক্স। 1D হয়, কাইনেমেটিক্স 2D হয়। 2D তে প্রজেক্টাইল মোশন পড়ো তুমি, 2D তে তুমি রেনম্যান প্রবলেম পড়ো, রিভার বোর্ড প্রবলেম পড়ো, তাই না? তাহলে কাইনেমেটিক্স তুমি পড়ে এসেছো। এরপরে কাইনেমেটিক্স এর পরে তোমায় কোথায় যেতে হয়? কাইনেমেটিক্স এর পরে তোমাকে যেতে হয় নিউটনিয়ান মেকানিক্স ঢুকছে। তারপরে তোমাকে ঢুকছে ফোর্স নিয়ে অ্যানালিসিস। কাইনেমেটিক্সে যেহেতু আমরা ফোর্স না পড়ে মোশন পড়েছি, তাহলে এবারে ফোর্স নিয়ে পড়তে হবে। এই নিউটন লজ অফ মোশনে আমরা ফোর্স নিয়েই কাটাছেড়া করব, ফোর্স নিয়েই অ্যানালিসিস করব। এই নিউটন লজ অফ মোশনে আমরা ফোর্স নিয়ে অ্যানালিসিস করব, ফোর্স নিয়ে কাটাছেড়া করব। নিউটনের সেকেন্ড ল ডাইরেক্টলি বলেই দেয় যে ফোর্স F ইকুয়ালস টু হয় ma বা ডিপি ডিটি, তাই না? তাহলে ফোর্স নিয়েই অ্যানালিসিস সমস্ত চলবে। কন্টাক্ট ফোর্স থেকে শুরু করে তোমার বিভিন্ন সিচুয়েশনে, পুলিশ সিস্টেম থেকে শুরু করে তোমার রকেট প্রপালশন থেকে শুরু করে বিভিন্ন কনজারভেশন অফ মোমেন্টাম, সব কন্ডিশনে আমরা ফোর্স নিয়ে অ্যানালিসিস করব। তাহলে এটাকে বলে নিউটনিয়ান মেকানিক্স। তাহলে আমরা পড়বো কি? নিউটন লজ অফ মোশন বা নিউটনিয়ান মেকানিক্স পড়বো, ঠিক আছে? এটা হায়ার ক্লাসে গিয়ে নিউটনিয়ান মেকানিক্সটা ক্লাসিক্যাল মেকানিক্সের মেন পার্ট হয়ে যায়, ঠিক আছে? সেখানে নিউটনসের লগুলোকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেগুলো আমরা এখানে আলোচনা করতে আসিনি। আচ্ছা, এবার এসো, তাহলে আমরা তো এটা পড়বো, তুমি বুঝতে পারছো। নিউটনসের জেনারেলি 3টে ল হয়, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। এগুলো তো পড়তে হবে, তার সাথে সাথে তার রিলেটেড যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলোকেও পড়তে হবে। তো চলো আস্তে আস্তে পড়া যাক। প্রথমেই আসি যে একটা অবজেক্ট আছে, যে কোনো অবজেক্টের মোশন সৃষ্টি হওয়া বা গতি সৃষ্টি হওয়ার পিছনে কারণ কি? তো সেখানেই আসবে ধারণা, ফোর্সের ধারণা। যে কোনো অবজেক্টের মোশন সৃষ্টি হতে গেলে যে তার পিছনে দায়ী, যে তার নাম হলো ফোর্স। একটা ফুটবল রয়েছে, ফুটবলটা চুপচাপ স্থির রয়েছে, রেস্টে রয়েছে। ফুটবলকে যদি লাথি না দাও, তাহলে ফুটবলকে যদি কিক না দাও,
ফুটবল গতিশীল হবে? গতিশীল হবে না। তাহলে বাইরে থেকে যেটা অ্যাপ্লাই করলে সেটা কি? ফোর্স। তো ফোর্স। তাহলে ফুটবলকে কিক মারলে কি হয়? ফুটবল রেস থেকে মোশনে যায়। বাইরে থেকে যেটা অ্যাপ্লাই করলে সেটা হলো ফোর্স। আচ্ছা ঠিক আছে। এই সময়ে একটা দারুণ প্রশ্ন মাথায় এসেছিল। কেমন প্রশ্ন? যে একটা তলের উপর দিয়ে যদি একটা বস্তু সমবেগে গতিশীল হয়, সমবেগে মানে কেমন? সমবেগে মানে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে। তাহলে একটা তলের উপর দিয়ে ধরো একটা বল সমবেগে গড়িয়ে যাচ্ছে, তাহলে এর জন্য কি ফোর্স লাগবে? এর জন্য কি বাইরে থেকে কিছু লাগবে? এই চিন্তাটা মাথায় এসেছিল। এই চিন্তা মাথায় কার এসেছিল? এই চিন্তা মাথায় এসেছিল অ্যারিস্টটলের। একটা তলের উপর দিয়ে কোনো বস্তু গতিশীল হচ্ছে, কেমন ভাবে গতিশীল? সমবেগে গতিশীল। তাহলে এর সমবেগ বজায় রাখার জন্য বাইরে থেকে কি কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে? অ্যারিস্টটল বলেছিল হ্যাঁ, অ্যাপ্লাই করতে হবে। কেন অ্যাপ্লাই করতে হবে? বলছে কোনো বস্তুর গতিশীল অবস্থা বজায় রাখার জন্য তাকে বাইরে থেকে কিছু দিতে হয়। অ্যারিস্টটল কি বলেছিল? কোনো বস্তুর গতিশীল অবস্থা বজায় রাখার জন্য বাইরে থেকে কিছু দিতে হয়। তাহলে সমবেগে আছে, সমবেগে গড়িয়ে যাচ্ছে, এর সমবেগ বজায় রাখার জন্য বাইরে থেকে কিছু দিতে হবে, সেটা হলো ফোর্স। অ্যারিস্টটলের এই চিন্তা ভাবনাটা খুব সারফেস লেভেলের চিন্তা ভাবনা ছিল, এটা বাচ্চাদের মতো চিন্তা ভাবনা। কেন? দেখো একটা খেলনা গাড়ি পাওয়া যায় যেগুলোর পিছনে সুতো টেনে দিলে সেটা সামনের দিকে যায়, যতক্ষণ দম থাকবে সুতোতে ততক্ষণ যাবে, আবার গিয়ে থেমে যাবে। তাহলে অ্যারিস্টটলের চিন্তা ভাবনাটা দেখো, যে যতক্ষণ ফোর্স থাকছে ততক্ষণ সে গতিশীল, ফোর্স যখন থাকবে না ততক্ষণ থেমে যাবে, তাই না? যতক্ষণ বাইরে থেকে কিছু থাকছে বা বাইরে থেকে বাহ্যিক ফোর্স থাকছে ততক্ষণ গতিশীল, যতক্ষণ থাকছে না থেমে যাচ্ছে। কিন্তু এখানে এই যে কনসেপ্টটা অ্যারিস্টটলের, এই কনসেপ্টটাকে ভুল প্রমাণ করলো কে? এই অ্যারিস্টটলের কনসেপ্টটাকে ভুল প্রমাণ করলো গ্যালিলিও। গ্যালিলিও কি বললো? যে এটা থামছে এর জন্য নয়, থামছে এর জন্য নয় যে যে ফোর্স বাইরে থেকে অ্যাপ্লাই হচ্ছিল সেটা থেমে গেছে এমন নয়, সেটা থেমে গেছে এমন না, সেটা অ্যাপ্লাই হওয়া বন্ধ হয়ে গেছে এমন নয়। এই সারফেসের মধ্যে ফ্রিকশন কাজ করছে বা ঘর্ষণ কাজ করছে, এই ঘর্ষণ বল আস্তে আস্তে বাধা দিচ্ছে গতিকে এবং একটা সময় একে থামিয়ে দিচ্ছে। এটা কে ফিল করলো? এটা গ্যালিলিও ফিল করলো। তো গ্যালিলিও ফিল করলো, সেই জন্য অ্যারিস্টটলের এই ধারণাটাকে ফ্যালেন্সি বলা হয় বা ভ্রান্ত ধারণা বলা হয়। ঠিক আছে, এটা ফ্যালেন্সি হয়ে রয়ে গেল। অ্যারিস্টটলের এই ধারণাটাকে ফ্যালেন্সি হিসাবেই ধরে নেওয়া হলো, বুঝলা? তাহলে অ্যারিস্টটলের এই ধারণা ফ্যালেন্সি হিসাবেই ধরে নেওয়া হলো। তাহলে অ্যারিস্টটল এটার ব্যাখ্যা সঠিক দিতে পারেনি। একটা বস্তু সমবেগে গতিশীল থাকলে তার উপরে ফোর্স লাগে। আমরা জানি সমবেগে বস্তু গতিশীল হলে তার উপরে কোনো ফোর্স লাগে না। কেন লাগে না? সমবেগে মানে অ্যাক্সিলারেশন জিরো। সমবেগে মানে অ্যাক্সিলারেশন জিরো। অ্যাক্সিলারেশন জিরো হলে আমরা পরবর্তীকালে সেকেন্ড লতে পড়বো F = ma, তো F = 0 হবে, তাই না? F = 0 হবে। তো এটা তো আমরা সেকেন্ড ল পড়ার পরে জানতে পারছি, তাই না? কিন্তু সেকেন্ড ল তো এখনো পড়া হয়নি। তাহলে সমবেগে বস্তু গতিশীল হলে বাইরে থেকে ফোর্স অ্যাকচুয়ালি লাগে না, রিয়েলিটি হলো লাগে না, এর ফ্রিকশনাল ফোর্সের জন্য থেমে যায় একটা সময়। এই সারফেস আর রাস্তার বলের মাঝখানে ঘর্ষণ বলের জন্য একটা সময় থেমে যায়। কিন্তু অ্যারিস্টটল বলেছিল যে না, যতক্ষণ বাইরে থেকে ফোর্স প্রোভাইড হচ্ছে ততক্ষণ সে চলতে থাকবে, আর ফোর্স প্রোভাইড হওয়া বন্ধ হয়ে গেলে থেমে যাবে। কিন্তু অ্যারিস্টটলের এই ধারণাটা ভুল। এবার আসো গ্যালিলিও। গ্যালিলিও কি বলছে দেখো। গ্যালিলিও একটা এক্সপেরিমেন্ট করেছিল। ওই জন্য এটাকে বলে গ্যালিলিওস লস অফ ইনার্শিয়া। গ্যালিলিও এরকম ইনক্লিন প্লেন নিয়েছিল বা নত তল নিয়েছিল, দুদিক নত। কেমন নত তল? দুদিক নত তল নিয়েছিল, এই দিকও নত এই দিকও নত, দুদিক নত তল, এবং এটা ঘর্ষণহীন ফ্রিকশনলেস। ঘর্ষণকে ইংরেজিতে বলে ফ্রিকশন। ঘর্ষণহীন বা ফ্রিকশনলেস। এখান থেকে একটা বলকে ছেড়েছিল, সেই বলটা যত হাইট থেকে ছেড়েছিল এপারে তত হাইটে গিয়ে উঠেছিল, যেহেতু ফ্রিকশন নেই। তারপরে কি করেছিল? তাহলে কি করলো গ্যালিলিও? কি করলো?
দুদিক নত টু ইনক্লিন সারফেস নিয়েছিল, দুদিক নত একটি তল নিয়েছিল, ঠিক আছে, দুদিক নত একটি তল নিয়েছিল, নিয়ে সেখানে একটা বলকে গড়িয়ে দিল, যত হাইট থেকে গড়িয়ে দিল এপারেও তত হাইট উঠলো, কারণ এটা ঘর্ষণহীন। আচ্ছা, এবারে এই পারের তলের নত ঠিক রেখেছে, আর এই পারের তলেরটা একটুখানি ফ্ল্যাট করে দিয়েছে, ফলে দেখা গেল যত হাইট থেকে নেমেছে তত হাইট এখানে উঠেছে, কিন্তু বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছে। এখানে দেখো, এখানে এদিকে যত ডিস্টেন্স ট্রাভেল করেছে এদিকেও ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করেছে, কিন্তু এখানে এদিকে যত ডিস্টেন্স ট্রাভেল করেছে এখানে তার থেকে বেশি ডিস্টেন্স ট্রাভেল করেছে। এবারে কি করলো, এদিকে তলটা ঠিক রেখেছে, এদিকটা পুরো ফ্ল্যাট করে দিয়েছে, তাহলে এটা অসীম দূরত্ব পর্যন্ত গড়িয়েই যাচ্ছে, যেহেতু সারফেসে কোনো ফ্রিকশন বা ঘর্ষণ নেই। এটাকে বলা হয় গ্যালিলিওস লস অফ ইনার্শিয়া। গ্যালিলিও এখান থেকে কি বললো, গ্যালিলিও এখান থেকে বলল যে গতিশীল বস্তু সমবেগে থাকলে চিরকালই সমবেগে থাকবে, যদি ঘর্ষণ না থাকে। যদি ঘর্ষণ না থাকে সমবেগে থাকা বস্তু চিরকাল সমবেগে থাকবে। কিন্তু অ্যারিস্টটল বলতে পারেনি, অ্যারিস্টটল বলেছে সমবেগে থাকা বস্তু সমবেগে ততক্ষণ থাকবে যতক্ষণ বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই হবে। গ্যালিলিও বলল না, সমবেগে থাকা বস্তু চিরকাল সমবেগে থাকবে, চিরকাল সমবেগে থাকবে। বোঝা গেল? দেখো, এই সমবেগে থাকা বস্তু চিরকাল সমবেগে থাকবে, চিরকাল সমবেগে গতিশীল হতেই থাকবে। এই গ্যালিলিওর এই এক্সপেরিমেন্ট থেকে যে লটা এলো তাকে বলা হয় গ্যালিলিওস লস অফ ইনার্শিয়া, গ্যালিলিওর জড়তার সূত্র। গ্যালিলিওর জড়তার সূত্র, এই গ্যালিলিওর জড়তার সূত্রই নিউটনের ফার্স্ট ল হিসেবে লিপিবদ্ধ হলো, ঠিক আছে, এটাই পরে নিউটনের ফার্স্ট ল হিসেবে লিপিবদ্ধ হলো। তাহলে কি হলো এখানে গল্পটা দেখো, আচ্ছা এটা বুঝতে পেরেছো তোমরা? টু ইনক্লিন সারফেস নিয়েছিল, এই এক্সপেরিমেন্টটা পুরো বুঝতে পেরেছো আশা করছি। টু ইনক্লিন সারফেস নিয়েছিল, দুদিকে নততল সারফেস, মানে দুদিকে নত, এদিকে নত এদিকে নত, এমন সারফেস নিয়েছিল। এখান থেকে বল ছাড়লো, যে হাইট থেকে ছেড়েছে সেই হাইট উপরে উঠলো, ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করলো। এখান থেকে ছাড়লো, এদিকে যে হাইট থেকে ছেড়েছে সেই হাইটে উঠছে, ঠিক আছে, সেই হাইটে উঠছে, ঠিক আছে, কিন্তু বেশি ডিস্টেন্স ট্রাভেল করেছে। এবার পুরো ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত চলতে থাকছে। এখান থেকে বললো সমবেগে থাকা বস্তু চিরকাল সমবেগে থাকবে যদি কোনো এক্সটার্নাল ফোর্স যেমন ঘর্ষণ না থাকে। তাহলে গ্যালিলিও কি বললো, যদি এক্সটার্নাল ফোর্স এক্সটার্নাল ফোর্স গুলো নেট এক্সটার্নাল ফোর্স গুলো 0 হয়, তাহলে সমবেগে থাকা বস্তু চিরকাল সমবেগে থাকবে, আর স্থির থাকা বস্তু চিরকাল স্থির থাকবে। এটাই তো নিউটনের ফার্স্ট ল, এটাই নিউটনের ফার্স্ট ল না, যে নেট এক্সটার্নাল ফোর্স যেমন এখানে ঘর্ষণ বল, সেটা যদি 0 থাকে সমবেগে থাকা বস্তু সমবেগে থাকবে, আর মানে গতিশীল বস্তু গতিশীল থাকবে, আর স্থির বস্তু স্থির থাকবে। চলো এবারে আসি নিউটনের ফার্স্ট ল। এই গ্যালিলিওস লস অফ ইনার্শিয়া নিউটনের ফার্স্ট ল হিসেবে লিপিবদ্ধ হলো, এবং নিউটন এটাকে সুন্দরভাবে গুছিয়ে বলল যে একটা বস্তু আছে, তার উপরে যদি নেট এক্সটার্নাল ফোর্স 0 হয়, মানে বাহ্যিক বল যদি 0 হয়, তাহলে রেস্টে থাকা অবজেক্ট, রেস্টে থাকা বস্তু চিরকাল রেস্টে থাকবে, আর গতিশীল বস্তু বা মোশনে থাকা বস্তু চিরকাল তার মোশন বজায় রাখবে। কেমন ভাবে বজায় রাখবে? সে মোশনে থাকা বস্তু সমবেগে থাকবে, একটা কথা লিখলেই হয়ে যাবে, সমবেগে থাকবে, ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবে। সমবেগে থাকার মানেই হলো সে স্ট্রেট লাইনে যাবে, ডিরেকশন চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে, স্ট্রেট লাইনে যাবে, ডিরেকশন চেঞ্জ করলে সমবেগ আর হবে না। তাহলে বস্তুর উপরে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, নেট বাহ্যিক প্রযুক্ত বল 0 হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকে। এটাই ছিল নিউটনের ফার্স্ট ল। হলো, নিউটনের ফার্স্ট লকে আমরা একটুখানি ঘুরিয়ে বলতে পারি না? দেখো, স্থির থাকা আর সমবেগে থাকা,
এই দুটো কন্ডিশনই অ্যাক্সিলারেশন 0 হয়। স্থির থাকা আর সমবেগে থাকা দুটো কন্ডিশনে অ্যাক্সিলারেশন বা ত্বরণ শূন্য। কারণ স্থির থাকলেও ফোর্স অ্যাপ্লাই হয় না, সমবেগে থাকলেও ফোর্স অ্যাপ্লাই হয় না। সেই প্রথম এক্সাম্পলসে একটা তলের উপর দিয়ে একটা বস্তু সমবেগে গতিশীল, এর উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হয় না, এবং গ্যালিলিও তাই দেখালো। দুটো কন্ডিশনে কি হয়, অ্যাক্সিলারেশন 0 হয়। তাহলে আমরা এটা বলতে পারি না যে নেট এক্সটার্নাল ফোর্স 0 হলে বস্তুগুলো ত্বরণ শূন্য হয়। এটাকেই তো ফার্স্ট ল বলা যায়। তাহলে ফার্স্ট লকে এভাবে ঘুরিয়েও বলা যায় যে বস্তুর উপর বাহ্যিক প্রযুক্ত বল শূন্য হলে বস্তুগুলো ত্বরণ শূন্য হয়, এভাবেও বলতে পারো। বুঝেছো? ফার্স্ট লকে তুমি এভাবেও বলতে পারো। বোঝা গেল। এই ছিল পুরো গল্পটা। প্রথমে ইন্ট্রোডাকশন, অ্যারিস্টটলের ফ্যালেন্সি, গ্যালিলিওর লজ অফ ইনার্শিয়া, নিউটনসের ফার্স্ট ল। আচ্ছা, বুঝতে পারলে তো? একটা সমতলের উপর দিয়ে একটা বল গড়িয়ে গেলে, সমবেগে গড়িয়ে গেলে তার উপরে কোনো ফোর্স লাগে না, তার অ্যাক্সিলারেশন 0 হয় বা ত্বরণ 0 হয়। নেক্সট চলে যাব আমরা কনসেপ্ট অফ ফোর্স। ফোর্সের কনসেপ্ট বলো তো, হোয়াট ইজ ফোর্স? এই যে এই এত ফোর্সের আলোচনা হচ্ছে, হোয়াট ইজ ফোর্স? ফোর্স কি? বল কি? ফোর্স বা বল কি? তো উত্তর হবে ফোর্স ইজ ওয়ান টাইপ অফ পুশিং অর পুলিং। ফোর্স হলো এক ধরনের পুশিং অথবা পুলিং। তাহলে ঠেলা বা টানা দিয়ে কি হয়? ফোর্স হলো ওয়ান টাইপ অফ পুশিং অর পুলিং। তো ঠেলা টানা দিয়ে কি হয়? ঠেলা টানা দিয়ে হয় কি, বস্তুর স্টেটের চেঞ্জ হয়, স্টেট বা অবস্থার পরিবর্তন হয়। কেমন পরিবর্তন হয়? স্টেট বা অবস্থার কেমন পরিবর্তন হয়? যদি বস্তুটা রেস্টে থাকে তাহলে রেস্ট থেকে সেটা মোশনে চলে যায়, মানে স্থির থেকে গতিশীল হয়। আর যদি গতিশীল থাকে তাহলে গতিটা বৃদ্ধি পায়, তাই না? গতিশীল বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়? অ্যাক্সিলারেট হয়। তাহলে অ্যাক্সিলারেট হয়। তাহলে ফোর্স হলো ওয়ান টাইপ অফ পুশিং অর পুলিং, যেটা স্টেটটাকে চেঞ্জ করে, যেটা অবজেক্ট বা বস্তুর স্টেটটাকে চেঞ্জ করে। রেস্টে থাকলে মোশনে নিয়ে যায়, মোশনে থাকলে মোশনকে অ্যাক্সিলারেট করে। সব সময় কি তাই হয়? আমি এই দেওয়ালে ফোর্স অ্যাপ্লাই করলাম, দেওয়ালে ফোর্স অ্যাপ্লাই করলাম, দেওয়াল তো সরছে না, দেওয়ালের স্টেটের কোনো চেঞ্জ করতে পারলাম না, তাহলে কি ফোর্স অ্যাপ্লাই হয়নি? বলো। দেওয়ালে ফোর্স অ্যাপ্লাই করলাম, দেওয়ালের স্টেট বা অবস্থার কোনো পরিবর্তন করতে পারলাম না, তাহলে ফোর্স অ্যাপ্লাই হয়নি? বলছে হয়েছে। we are trying to change the state, আমরা স্টেটটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, সেটাতেও ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ফোর্সের ডেফিনেশন হলো এটা। গল্প বোঝা গেল? আচ্ছা, ফোর্সের ইউনিট কি হয়? ফোর্সের ইউনিট হয় নিউটন অ্যান্ড ডাইন, এবং তোমরা জানো 1 নিউটন মানে 10⁵ ডাইন। আচ্ছা, ফোর্সের আরো কিছু ইউনিট হয়, সেগুলোকে বলে কেজিএফ আর জিএফ। কেজিএফ সিনেমা দেখেছো? আর গার্লফ্রেন্ড আছে? কেজিএফ এর রকি ভাইকে চেনো তো? আর গার্লফ্রেন্ড আছে? নেই মনে হচ্ছে। চলো, তো 1 কেজিএফ 1 জিএফ এভাবে ফোর্সকে লেখা যেতে পারে। 1 কেজিএফ মানে হলো 1 কিলোগ্রাম ফোর্স। তাহলে 1 কিলোগ্রাম ফোর্স মিন্স কত হবে? 1 কিলোগ্রাম ফোর্স মিন্স কত হবে? 1 কিলোগ্রাম ফোর্স মিন্স 1 কিলোগ্রাম ইন্টু ফোর্স। তাহলে ওয়েট মাসটা হলো 1 কিলোগ্রাম, আর ফোর্সের জন্য কত? ফোর্স হলো F ইকুয়ালস টু এম এ বা mg। তাহলে জি এর ভ্যালু কত? 9.8 ইন্টু 9.8, সো 9.8 নিউটন। আচ্ছা, 1 গ্রাম বসালাম। আর সিজিএস এর জি এর ভ্যালু কত? 980।
তাহলে 989। ঠিক আছে, তো ফোর্সের এই বিষয়গুলো মাথায় রেখো। ফোর্স নিয়ে আর বেশি দূর যাচ্ছি না, ফোর্স নিয়ে বেশি দূর যাওয়ার দরকার লাগে না খুব বেশি। চলো নেক্সট যাই। আচ্ছা, ফোর্সের ডাইমেনশন, ফোর্সের ডাইমেনশন সবাই জানো, বাচ্চারাও জানো। ফোর্সের ডাইমেনশন হলো mL/2। নেক্সট যাবো, চলো। নিউটনসের ফার্স্ট ল, নিউটনসের ফার্স্ট ল যে কনসেপ্টটা আমাদেরকে দেয় সেই কনসেপ্টটাকে বলে ইনারশিয়া। ইনারশিয়া, নিউটনসের ফার্স্ট ল যে কনসেপ্টটা আমাদেরকে দেয় সেই কনসেপ্টটাকে বলে ইনারশিয়া বা জড়তা বা জাড্য বলতে পারো। ঠিক আছে, জড়তা বা জাড্য বলতে পারো। আচ্ছা, এটা কি? এটা হলো, ধরো একটা ফ্যান ঘুরছে বনবন করে, সুইচ অফ করে দিলাম, ফ্যানটা কি সাথে সাথে থামে? থামে না, কিছুক্ষণ ঘুরে তারপরে থামে। তাহলে ও তার গতিশীল অবস্থা বজায় রাখতে চায়। তো প্রত্যেকটা অবজেক্টটা রেস্টে থাকুক বা মোশনে থাকুক, যে কন্ডিশনে থাকে সে তার সেই কন্ডিশন বজায় রাখতে চায়। এই যে সে তার নিজের কন্ডিশন বজায় রাখার টেন্ডেন্সি, এটাকে বলে তার ইনারশিয়া বা জড়তা। মানে জড়তা আছে একটা, চেঞ্জ করতে চাই না, চেঞ্জ হতে চাই না আমি। বুঝেছো, চেঞ্জ হতে চাই না আমি। বলছে এত মারছে, এত পিটছে বাচ্চাটাকে, এত ডান পিতে এত মারছে পিটছে, চেঞ্জ হও তুই, শুধরা, চেঞ্জ হতে চায় না, জড়তা আছে। বুঝেছো? আচ্ছা, তো ইনার্শিয়া কেন হয়? এবারে প্রশ্ন হলো ইনার্শিয়া কেন হয়, এটার উত্তর দিতে পারে না ছেলেমেয়েরা। আমরা যদি প্রশ্ন করি ছাত্রদের যে হয় ইনার্শিয়া প্রডিউস, কেন জড়তা তৈরি হয়, এটার উত্তর দিতে পারে না। তো ইনার্শিয়া তৈরি হয় কারণ অবজেক্টের মাস আছে, মাস আছে বলে ইনার্শিয়া প্রডিউস হয়। এবারে বলছে মাসের সাথে ইনার্শিয়ার কি কোনো রিলেশন আছে? হ্যাঁ, রিলেশন আছে। কেমন রিলেশন আছে? গ্রেটার দ্য মাস, গ্রেটার দ্য মাস, গ্রেটার ইটস ইনার্শিয়া। যত মাস বাড়বে তত ইনার্শিয়া বাড়বে। ভারী বস্তুর ইনার্শিয়া বেশি, হালকা বস্তুর ইনার্শিয়া কম। গল্প বোঝা গেল? মোটা লোকের ইনার্শিয়া বেশি, পাতলার ইনার্শিয়া কম। বোঝা গেল? আচ্ছা, ইনার্শিয়া দু রকমের হয়, ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতিজাড্য, ইনার্শিয়া অফ মোশন বা গতিজাড্য। আচ্ছা, ইনার্শিয়া অফ রেস্ট কেমন? ইনার্শিয়া অফ রেস্ট মানে স্থির অবস্থা বজায় রাখতে চাইছে, সে তার স্থির অবস্থা বজায় রাখতে চাইছে। কেমন এক্সাম্পলস? এক্সাম্পলস হলো, বাস রয়েছে, বাসে তুমি বসে আছো, বাসটা স্থির রয়েছে, থেমে রয়েছে, হঠাৎ করে বাস চলতে শুরু করলো, তাহলে কি হয়? তুমি পিছনের দিকে ঝুঁকে যাও। কেন হয়? এর কারণ হলো তোমার পাটা বাসের সাথে সাথে গতিশীল হয়ে গেছে, কিন্তু বডি চাইছে স্থির থাকতে, তাই পিছনের দিকে ঝুঁকে পড়ে। এটা হলো ইনার্শিয়াড রেস্টের, ইনার্শিয়া অফ রেস্টের এক্সাম্পলস, তাই না? আচ্ছা, হলো। এবারে প্রশ্ন হলো, আরো এক্সাম্পলস আছে। একটা গ্লাস নাও, তার উপরে কার্ডবোর্ড রাখো, তার উপরে একটা কয়েন রাখো, কার্ডবোর্ডে টোকা দাও, কয়েনটা গ্লাসের মধ্যে পড়বে। কয়েনটা তার রেস্ট, কার্ডবোর্ডে টোকা দিলে কার্ডবোর্ড তো মোশানো হয়ে গেল, কিন্তু কয়েনটা রেস্টে থাকতে চাইছে, গ্লাসের মধ্যে পড়ে গেল। আচ্ছা, ইনার্শিয়া মোশন মানে গতিশীল অবস্থা বজায় রাখতে চাইছে, গতিজাড্য, গতিশীল অবস্থা বজায় রাখতে চাইছে। যে ফ্যানের এক্সাম্পলটা দিলাম, ফ্যানের সুইচ অফ করলাম, ফ্যানটা গতিশীল থাকতে চাই, তাই কিছুক্ষণ ঘুরে তারপরে অফ হবে, তাই না? আরো এক্সাম্পলস হয়, বাস হঠাৎ করে চলতে চলতে থেমে গেল, ব্রেক দিল, তাহলে কি হবে? পা 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 নিচের সাথে কন্টাক্টে আছে, বাসের সাথে, পাটা থেমে গেছে, কিন্তু বডি চাইছে গতিশীল থাকতে, সামনের দিকে ঝুঁকে পড়লো, তাই না? আচ্ছা, আরো এক্সাম্পলস হয়, লং জাম্পের জন্য রানার্স কিছুক্ষণ রান দিয়ে ছুটে আসতে হয়, বা বল করার জন্য ফাস্ট বোলারদের কিছুটা ছুটে আসতে হয়, তাহলে স্পিড পায়, তাই না? এগুলো হলো ইনার্শিয়া অফ মোশনের এক্সাম্পলস। চলো চলে যাই নেক্সট।
নেক্সট চলে যাব মোমেন্টাম বা ভরবেগ। মোমেন্টাম বা ভরবেগ এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। চলো, মোমেন্টাম বা ভরবেগটা কি? ইন জেনারেলি মোমেন্টাম বা ভরবেগকে পি দিয়ে লেখা হয়। পি ইকুয়ালস টু হয় এম ইন্টু ভি। এম ইন্টু ভি মাস আর ভেলোসিটি, ভর আর বেগের সমন্বয়ে বস্তুতে যে গতীয় অবস্থা তৈরি হয়, ভর আর বেগের সমন্বয়ে বস্তুতে যে গতীয় অবস্থা তৈরি হয় তাকে বলা হয় ভরবেগ। ভরবেগ একটা এক্সাম্পল দিচ্ছি, একটা লরি আসছে, দুটো লরি আসছে, সেম ভেলোসিটিতে আসছে। একটা লরি মাল বোঝাই করা, একটা লরি খালি। কোন লরিকে থামাতে বেশি ফোর্স দিতে হবে? তোমরা বলবে মাল বোঝাই করা লরিকে থামাতে বেশি ফোর্স দিতে হবে। একদম তাই। কেন বেশি ফোর্স দিতে হবে? মাল বোঝাই করা লরিটির মোমেন্টাম বেশি। কেন মোমেন্টাম বেশি? ভেলোসিটি সবার সেম, মাস বেশি হওয়ার জন্য মোমেন্টামটা বেশি হয়েছে। মোমেন্টাম পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। তাহলে মাস আর ভেলোসিটির কম্বিনেশনে যে প্রপার্টি তৈরি, যে গতীয় অবস্থা বস্তুতে তৈরি হয় তাকে বলা হয় কি? ভরবেগ বা মোমেন্টাম। তো মোমেন্টামের ইউনিটের ডাইমেনশন দেখে নাও। ইউনিট কি হবে? ইউনিট হবে এর হলো কেজি, এর হলো মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, বা গ্রাম, সেমি সেকেন্ড টু দি পাওয়ার -1। আচ্ছা, ডাইমেনশন কি হবে? ডাইমেনশন কি হবে? এম এম এল টি টু দি পাওয়ার -1 ডাইমেনশন। আর কি বের করতে চাও? ইউনিট ডাইমেনশন বের করে নিলে। আচ্ছা, মোমেন্টামের এবারে কিছু গ্রাফ করা যাক। এ বাবা, কালো কেন? কালো কিউ হ্যায়? তোর দেখো, একটা দুটো তিনটে হলো। মোমেন্টামের আমরা গ্রাফ করব। এখানে আমরা রাখলাম মাসকে, এখানে রাখলাম ভেলোসিটি, তাই না? সরি, মোমেন্টামকে এখানে রাখলাম মোমেন্টাম, এখানে রাখলাম মোমেন্টাম, এখানে রাখলাম মাস, এখানে রাখলাম ভেলোসিটি। তাহলে মোমেন্টামের সাথে মাসের রিলেশন কি? ভরের রিলেশন কি? ভর যত বাড়বে মোমেন্টাম তত বাড়বে। তাহলে স্ট্রেট লাইন গো থ্রু দ্য অরিজিন। আবার ভেলোসিটি যত বাড়বে তত মোমেন্টাম বাড়বে। তাহলে স্ট্রেট লাইন গো থ্রু দ্য অরিজিন। এবারে মাসের সাথে ভেলোসিটি যদি দেখি, তাহলে মোমেন্টাম পি কনস্ট্যান্ট, মাস প্রপোর্শনাল টু 1 বাই ভেলোসিটি। তো গ্রাফটা হবে কত? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। গ্রাফটা হবে কেমন? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আয়তাকার পরাবৃত্ত কি বলে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার পরাবৃত্ত। কেন এই গ্রাফগুলো এরকম হয়? ফিজিক্সে প্রায় আমরা এরকম গ্রাফ দেখব। যখন ইনভার্স রিলেশন হবে তখন দেখো, যদি আমরা ভি কে 0 বসাই তো 1/0 ইনফিনিটি, এম ইনফিনিটি। তো দেখো ভি 0-তে এম ইনফিনিটিতে গিয়ে মিলছে, কোথাও গিয়ে মিলছে না। আবার এম 0-তে ভি ইনফিনিটিতে গিয়ে মিলছে। ওই জন্য এই গ্রাফগুলো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক শেপে হয়। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল মোমেন্টামের গল্প। মোমেন্টামের গল্প যখন গেল, নেক্সট আমরা চলে যাব নিউটনসের সেকেন্ড ল। এখান থেকেই বেশ মজার জিনিস শুরু। নিউটনসের সেকেন্ড ল। আচ্ছা দেখো, সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে এটা একটা অবজেক্ট, এখানে আমরা অ্যাপ্লাই করেছি ফোর্স। তো অবজেক্টে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব সেদিকেই তার অ্যাক্সিলারেশন হবে বা সেদিকেই সে গতিশীল হবে।
যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব সেদিকেই তার অ্যাক্সিলারেশন হবে বা সেদিকেই সে গতিশীল হবে। আর সেই ফোর্সের ভ্যালু কত হবে বলছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, তার মাস ইনটু অ্যাক্সিলারেশন। এটাকে নিউটনসের সেকেন্ড ল বলে। এটা গোদা বাংলার ফর্ম, সবাই জানে এটা। এটা হলো নিউটনসের সেকেন্ড ল। একটা অবজেক্ট আছে, তার উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হবে সেদিকেই অ্যাক্সিলারেশন হবে এবং ফোর্সের ভ্যালু তার মাস ইনটু অ্যাক্সিলারেশন। আচ্ছা ওকে, ঠিক আছে। এবার এসো, এটাকে আমি এভাবে লিখতে পারি, অ্যাক্সিলারেশন হলো ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি, তাহলে এটা হলো পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল বাই টি। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম বাই টাইম, এটাকে লেখা যায় ডিপি ডিটি। তাহলে এফ এর একটা অল্টারনেটিভ ফর্ম পেয়ে গেলাম, চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, আচ্ছা এই যে তুমি লিখলে এটা, এবার এটাকে নিয়ে কাটাছেড়া করা যাক। F equals to dp dt, so d dt of mv, p means কি mv, আচ্ছা so d dt of, আচ্ছা এটা হচ্ছে ডেরিভেটিভের ইউভি রুল, গুণের রুল। কি হয়, প্রথমে একটাকে কনস্ট্যান্ট রাখো, মাস কনস্ট্যান্ট ডিভি ডিটি, তারপরে ভেলোসিটি কনস্ট্যান্ট ডিএম ডিটি। আচ্ছা এখানে দুটো কন্ডিশন হয়, একটা কন্ডিশন ভেলোসিটি কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট। মাস কনস্ট্যান্ট মানে মাসের চেঞ্জ ডিএম ডিটি এর 0 হবে, তাহলে এই পার্টটা পড়ে থাকবে, তখন এফ ইকুয়ালস টু হবে এম ডিভি ডিটি। সেকেন্ড একটা হয় ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট হলে কি হবে, এফ ইকুয়ালস টু কি হবে, ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট তাহলে কি হবে, মাসের চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জেসটা 0 হবে, ডিভি ডিটি 0 হবে। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ ডিভি ডিটি 0 হবে, তাহলে পড়ে থাকবে এটা ভি ডিএম ডিটি। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ডিএম ডিটির মানে কি, ডিএম ডিটি হলো চেঞ্জেস অফ মাস উইথ রেসপেক্ট টু টাইম, এটাকে বলে ভ্যারিয়েবল মাস। কি বলে, এটাকে বলে ভ্যারিয়েবল মাস, পরিবর্তনশীল ভর, পরিবর্তনশীল ভর। এর এক্সাম্পলস দিতে পারি আমরা একটা খুব সুন্দর, ধরো তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেলে আছে একটা কেরিয়ার, সাইকেলের কেরিয়ারে হঠাৎ করে তোমার বান্ধবী উঠে পড়লো, তাহলে কি সিস্টেমটার মাস বেড়ে গেল টাইমের সাথে সাথে, এটাকে বলে ডিএমডিটি। বোঝা গেল? আচ্ছা এই ইকুয়েশনটা দিয়ে আমরা রকেট ওড়াতে পারি, রকেটের পিছু থেকে গ্যাস বেরিয়ে যাবে, সেটা হবে ডিএমডিটি, আর তার ভেলোসিটি হবে এটা, এই ফোর্স নিয়ে বা এই আপথ্রাস্ট নিয়ে রকেট উপরের দিকে উড়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা দেখছি, একটু পরেই দেখছি, একটু পরেই দেখাবো। আচ্ছা চলো, আচ্ছা এইটা যেটা শিখলে, এই নিউটনসের সেকেন্ড ল যে অল্টারনেটিভ ভাবে দেখা তোমরা শিখলে, এভাবে যে দেখা শিখলে, এটা দিয়ে নিউমেরিক্যালস করতে হয়। ঠিক আছে, এই যে ফর্মগুলো দেখলে, এই ফর্মগুলো দিয়ে নিউমেরিক্যালস করতে হয়। চলো নিউমেরিক্যালস করা যাক। নিউমেরিক্যালসটা কি বলেছে, একটি 5 কেজি ভরের ব্লক একটি ঘর্ষণহীন তলে স্থির অবস্থায় আছে। চলো একটা 5 কেজি ভরের ব্লক এঁকে ফেলি, 5 কেজি ভরের ব্লক, 5 কেজি ঘর্ষণহীন তলে স্থির অবস্থায় রয়েছে, এটিকে একটি জেট দিয়ে আঘাত করা হলো, তাহলে এটাকে একটা জেট দিয়ে আঘাত করা হলো এখানে। ঠিক আছে, আঘাত করা হলো, করলে 3 কেজি পার সেকেন্ড হারে, তাহলে এখান থেকে কি বেরিয়ে যাচ্ছে, 3 কেজি পার সেকেন্ড হারে 4 মিটার পার সেকেন্ড বেগে জল বেরোচ্ছে, তাহলে এখান থেকে জল বেরোচ্ছে কত হারে, 3 কেজি পার সেকেন্ড হারে। ওকে, কত বেগে,
4 মিটার/সেকেন্ড বেগে, 4 মিটার/সেকেন্ড বেগে জল বেরোচ্ছে, 3 কেজি/সেকেন্ড বেগে, 3 কেজি/সেকেন্ড হারে জল বেরোচ্ছে। ঠিক আছে, ব্লকটির প্রাথমিক ত্বরণ কত ছিল? ব্লকটার প্রাথমিক ত্বরণ কত ছিল? কোশ্চেনটা দেখো, ব্লকটার প্রাথমিক ত্বরণ কত ছিল? আচ্ছা আচ্ছা, এটাকে এই ইকুয়েশনটার সাথে রিলেট করতে পারছো? এর সাথে এই যে 4 কেজি/সেকেন্ড, এই যে 3 কেজি/সেকেন্ড ভর বেরিয়ে যাচ্ছে, আমি বলছিলাম না রকেটের পিছন দিয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে, এটা হলো ডিএমডিটি, মানে মাস চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এখানে মাস চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, সেটা কত? 3 কেজি/সেকেন্ড। তাহলে 3 কেজি/সেকেন্ডটা এখানে কি? তাহলে দেখো এখানে তোমার কোশ্চেনে দেওয়া রয়েছে ডিএমডিটি, ডিএমডিটি তোমার দেওয়া রয়েছে 3 কেজি/সেকেন্ড, তোমার ভি দেওয়া রয়েছে 4 মিটার/সেকেন্ড, তোমার এম দেওয়া রয়েছে 5 কেজি। ঠিক আছে, ওকে, বের করতে হবে কি? অ্যাক্সেলারেশন বের করতে হবে। তো প্রথমে এমটাকে কাজে লাগানো যাচ্ছে না, প্রথমে এটাকে কাজে লাগানো যাবে। আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু কত? ভি ডিএম ডিটি। এইখানে ছিল দেখো ভি ডিএম ডিটি, ভ্যারিয়েবল মাসের জন্য। আচ্ছা, ভি কত? ভি হলো 4, ডিএম ডিটি কত? 3, তাহলে কত নিউটন? 12 নিউটন। এফ হলো 12 নিউটন। হলো হলো অ্যাক্সিলারেশন কত হবে? আমরা জানি এফ ইকুয়ালস টু কত? এফ ইকুয়ালস টু এম এ, সো এ ইকুয়ালস টু হলো এফ বাই এম। এফটা কত হবে? এফটা 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 12 নিউটন, আর মাসটা হলো 5 কেজি। 5 দুকানি 10, 2 এ 20, 5 4 এ 20, তাহলে 2.4 মিটার/সেকেন্ড স্কয়ার। 2.4 মিটার/সেকেন্ড স্কয়ার কত বেরোলো? 2.4 মিটার/সেকেন্ড স্কয়ার। দেখে নাও, বুঝতে পারলে? এটা একটা ভালো প্রবলেম, এই ধরনের প্রবলেম দিলে এভাবে করতে হবে, কিন্তু এটা ভালো প্রবলেম। চলো নেক্সট যাই। আচ্ছা, এবারে আসি ইম্পালস বা ঘাত। ইম্পালস বা ঘাত বোঝার চেষ্টা করো। ইম্পালস বা ঘাত এই জায়গাটাতে অনেকের প্রবলেম হয়, এই জায়গাটা একটু ডিটেলসে বোঝাবো, এবং এখান থেকে গ্রাফ করাবো, গ্রাফ বেস প্রবলেম করাবো। ঠিক আছে, আর এর উপরে প্রবলেম নিউমেরিক্যালস করাবো, এটা ভালো করে গুছিয়ে করাবো এই জিনিসটা। ঠিক আছে, চলো, ইম্পালস বা ঘাত কি? ইম্পালস বা ঘাত আর কিছুই নয়, ফোর্স অ্যাপ্লাই হয়েছে আর কত টাইম ধরে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এই দুটো আমার দরকার। একটা অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই হয়েছে আর কত টাইম ধরে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেই দুটোর মাল্টিপ্লিকেশনকে বলা হয় ইম্পালস। তাহলে ইম্পালস আই কে ইন জেনারেলি আমরা বলতে পারি কি? ফোর্স অ্যাপ্লাই হয়েছে, কত টাইম ধরে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এফ ইনটু টি, সেটা হলো তার ইম্পালস। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি লেখে কিভাবে? অ্যাকচুয়ালি এটাকে লেখে ডি আই ইকুয়ালস টু এফ ডিটি, ফর এ স্পেসিফিক ডিটি টাইমের জন্য ইম্পালস। ঠিক আছে, ডিআইটা ভেক্টর, ইম্পালস হলো ভেক্টর, এফটা হলো ভেক্টর। আচ্ছা, আমরা জানি কি এফ কি হয়? এফ হয় ডিপি ডিটি, ডিপি ডিটি। তাহলে এফ ডিপি ডিটি বসিয়ে দাও। এফ যদি এখানে আমরা বসাই ডিপি ডিটি, তাহলে ডিটি ডিটি কেটে গিয়ে পড়ে থাকে শুধু অনলি ডিপি। তাহলে এখান থেকে কি বোঝা গেল? ইম্পালস হলো চেঞ্জ অফ মোমেন্টাম। ইম্পালস ইকুয়ালস টু কি? চেঞ্জ অফ মোমেন্টাম। ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ অফ মোমেন্টাম। আচ্ছা হলো, চলো ওকে, ইম্পালস হলো চেঞ্জ অফ মোমেন্টাম। এবারে আসি আমরা
ডিআই লিখেছিলাম তো, তাহলে আই কিভাবে বেরোবে বলো? আই বেরোবে ইন্টিগ্রেশন করলে। তাহলে এখানে আমরা দুটো কেস করব। কেস 1, কেস 1 আই ইকুয়ালস টু এফ ডিটি। এবারে কেস 1টা হচ্ছে টাইম ইন্টারভাল t1 থেকে t2 পর্যন্ত। তাহলে টাইম ইন্টারভাল t1 থেকে t2 পর্যন্ত, বা আমরা লিখতে পারি ডিপি ভেক্টর p1 ভেক্টর থেকে p2 ভেক্টর পর্যন্ত। দ্যাট মিনস এখানে আসবে p2 ভেক্টর মাইনাস p1 ভেক্টর, তাই না? এখানে আসবে কি p2 ভেক্টর মাইনাস p1 ভেক্টর। আচ্ছা, হলো। এভাবে লেখা যায়। কেস 2 দেখো, ধরো ফোর্সটা অ্যাভারেজ ফোর্স, তখন ইম্পালস বের করতে হচ্ছে। ফোর্সটা অ্যাভারেজ ফোর্স, তখন ইম্পালস বের করতে হচ্ছে। কিভাবে বের করবে তখন? তাহলে এফ অ্যাভারেজ বাইরে বেরিয়ে যাবে, ডিটি t1 থেকে t2 পর্যন্ত হবে। দ্যাট মিনস এখানে টি হলো, তাহলে এফ অ্যাভারেজ টি টাইম t2 থেকে t1, তাহলে কি হলো এফ অ্যাভারেজ t2 মাইনাস t1, ব্যাস। আচ্ছা, এর মোমেন্টাম দিয়ে করলে কি হয়? মোমেন্টাম দিয়ে করলে সেম রেজাল্ট আসবে। মোমেন্টাম দিয়ে তো ডিপি ভেক্টর p1 p2 করলে একই জিনিস আসবে, p2 ভেক্টর মাইনাস p1 ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা কনক্লুশন কি পেলাম এখান থেকে? এখান থেকে আমরা কনক্লুশন পেলাম ইম্পালস আই ইকুয়ালস টু এফ অ্যাভারেজ ইন্টু ডেল টি বা ডেল পি। তাহলে ইম্পালসকে আমরা কিভাবে লিখতে পারি? এফ অ্যাভারেজ ইন্টু ডেল টি ইন্টু ডেল পি, ব্যাস এভাবে লেখা যায়। আর সহজ গোদা বাংলায় বলতে গেলে ইম্পালস হলো ফোর্স ইন্টু টাইম। তাই তো পেয়েছি, ফোর্স ইন্টু টাইম, চেঞ্জেস অফ টাইম বোঝাচ্ছে, বুঝেছো? আচ্ছা চলো নেক্সট যাই তোমাকে। আচ্ছা, এই ইম্পালস ইকুয়ালস টু যে চেঞ্জ অফ মোমেন্টাম, এটাকে বলে ইম্পালস মোমেন্টাম থিওরেম। এটাকে বলে ইম্পালস মোমেন্টাম থিওরেম। ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইম্পালস মোমেন্টাম থিওরেম। তাহলে মাথায় রাখবে, ঘাত, বলের ঘাত বা ইম্পালস হলো চেঞ্জ অফ মোমেন্টাম, ঠিক আছে? বলের ঘাত বা ইম্পালস হলো চেঞ্জ অফ মোমেন্টাম। এখান থেকেও আনতে পারো তুমি, কিভাবে দেখো, এফ ইকুয়ালস টু লিখতে পারো তুমি এম ভি মাইনাস এম ইউ বাই টি ইন্টু টি। তো টি টি কেটে গেল, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম বেরোয়। এভাবেও করতে পারো, ঠিক আছে? তাহলে ইম্পালসের ইউনিট কি হবে? ইম্পালসের ইউনিট হবে, যেহেতু চেঞ্জ অফ ফোর্স ইন্টু টাইম, তাহলে ইউনিটটা হবে নিউটন ইন্টু সেকেন্ড। আর চেঞ্জ অফ মোমেন্টাম করলে কত হবে? কেজি মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, দু রকমের ইউনিট হতে পারে। আচ্ছা, হলো। ডাইমেনশন তোমরা বের করে নিতে পারবে। ইম্পালসের গল্পটা গেল। তাহলে ইম্পালসকে আমরা বেশিরভাগ টাইম নিউমেরিক্যালস করার সময় চেঞ্জ অফ মোমেন্টাম দিয়ে করতে হয়, ফোর্স ইন্টু টাইম বেশি করতে হয় না, বেশিরভাগ টাইম চেঞ্জ অফ মোমেন্টাম দিয়ে করতে হয়। আচ্ছা দেখো, এবারে আসি আমরা। আচ্ছা, ইম্পালসের সাথে সাথে একটা হলো ইম্পালসিভ ফোর্স। ইম্পালস আলাদা, ইম্পালসিভ ফোর্স আলাদা। ইম্পালসিভ ফোর্সটা কি একটুখানি আলাদা ইম্পালসের থেকে। ইম্পালসিভ ফোর্স হলো বিরাট মানের বল, বৃহৎ মানের বল একটা বস্তুর ওপরে
অল্প টাইম ধরে, খুব অল্প টাইম ধরে ক্রিয়া করেছে। যেমন এক্সাম্পল কি, ফুটবলে কিক মারা হলো, বৃহৎ মানের বল খুব অল্প সময়ের উপরে ফুটবলের উপর ক্রিয়া হয়েছে। বা হাতুড়ি দিয়ে পেরেক পোতা হচ্ছে, তাহলে বৃহৎ মানের বল অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করছে, এই বলকে বলা হয় ইম্পালসিভ ফোর্স। এক্সাম্পল বোঝা গেল, ইম্পালসিভ এক্সাম্পলস হলো ফুটবলে কিক মারা, হাতুড়ি দিয়ে পেরেক পোতা, ক্যারামের গুটি মারা, এগুলো হলো ইম্পালসিভ ফোর্সের এক্সাম্পলস। কি বললাম আমি, বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে একটা বস্তুর উপরে ক্রিয়া হবে, তাহলে সেই ফোর্সকে বলা হবে ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। এবারে আসি আমরা ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো আমরা পেয়েছি F ইকুয়ালস টু ডিপি ডিটি, F এক্সটার্নাল, ঠিক আছে। আমি ধরে নিলাম এই F এক্সটার্নালটা 0, বাহ্যিক বল প্রযুক্ত করা হয়নি, তাহলে কি হবে, তাহলে ডিপি ডিটি ইকুয়ালস টু 0 হবে। তো কার ডেরিভেটিভ 0 হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, তাহলে এখান থেকে বলা যায় P ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে। মোমেন্টাম কনস্ট্যান্টের মানেটা কি, মোমেন্টাম কনস্ট্যান্টের মানে হলো P ইনিশিয়াল ইকুয়ালস টু P ফাইনাল হবে। ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম সেম থাকবে। মোমেন্টাম কনস্ট্যান্টের মানে কি, আগে যা মোমেন্টাম থাকবে এখনো তাই মোমেন্টাম থাকবে, ঘটনা ঘটার আগে যা হবে, আফটার দ্য ইনসিডেন্ট যা হবে, বিফোর দ্য ইনসিডেন্ট তাই মোমেন্টাম থাকবে, তাহলে এটাকে বলে কনজারভেশন অফ মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি কিভাবে, আরো অনেক রেঞ্জ, হিউজ রেঞ্জে কিভাবে লিখতে পারি, P1 P2 প্লাস P3 আপ টু Pn পর্যন্ত ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আচ্ছা, ডেল অফ P1 P2 প্লাস P3 আপ টু Pn ইকুয়ালস টু কি হবে, 0। চেঞ্জেসটা 0, কারণ ইনিশিয়াল আগে যা থাকে পরেও তাই থাকে, তাহলে ডেল বা চেঞ্জেস কত হয়। দেখো আমরা ধরো কাইনেটিক এনার্জির জন্য বলি কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়ালকে ডেল কে বলি, তো এখন কে ফাইনাল আর ইনিশিয়াল যদি ইকুয়াল হয়, এখন যদি কে ফাইনাল আর কে ইনিশিয়াল ইকুয়াল হয়, তাহলে ডেল কিটা কত হবে, 0 হবে না। তো সেরকম গল্প এখানে ডেল গুলো 0 হবে, তাহলে ডেল P1 ডেল P2 ডেল P3 আপ টু ডেল Pn ইকুয়ালস টু 0। আচ্ছা, দুজনের জন্য ধরো আমরা যদি করি, দুজনের জন্য ডেল P1 প্লাস ডেল P2 ইকুয়ালস টু 0, তাহলে ডেল P1 ইকুয়ালস টু হয় ডেল P2, তার মানে একটার মোমেন্টাম আর একটার মোমেন্টামের অপোজিট হবে। দুটো অবজেক্টের ক্ষেত্রে কি হবে, মোমেন্টাম কনজার্ভ কিভাবে থাকবে, একটার মোমেন্টাম আর একটার মোমেন্টামের অপোজিট হবে। দুটো অবজেক্টের ক্ষেত্রে মোমেন্টাম কি হবে, ইনিশিয়াল একজনের মোমেন্টাম আর একটা মোমেন্টামের অপোজিট হবে, তারপরে তো মোমেন্টামটা কনজার্ভ থাকবে, তাই না। আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রেখো। আচ্ছা চলো, হলো হলো নেক্সট যাই, চলো আমরা মোমেন্টাম কনজারভেশন হলো। এই মোমেন্টাম কনজারভেশন কিন্তু খুব ব্যাপকভাবে কাজে লাগে আমাদের। মোমেন্টাম কনজারভেশন খুব ব্যাপকভাবে কাজে লাগে। নেক্সট চলে যাই আমরা কোশ্চেন। 0.20 কেজি বল, তাহলে কত কেজি বল, দেখো 0.20 কেজি ভরের একটি বল একটি 25 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে একটি দেয়ালে আঘাত করলো। যদি বলটির, তাহলে কি হয়েছে, প্রথমে
বলটার মাস বলা আছে m ইকুয়ালস টু 0.20 কেজি। এত ভরের মার কত বেগে? v বলা আছে 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কত ডিগ্রি কোণে আঘাত করলো? 45 ডিগ্রি কোণে দেওয়ালে আঘাত করলো। ডিগ্রি কোণে দেওয়ালে আঘাত করলো এরকম ভাবে। এটা দেওয়াল 45 ডিগ্রি কোণে আঘাত করলো, দেওয়ালে আঘাত করলো। যদি বলটি আপাতন কোণের সাথে 90 ডিগ্রি কোণ করে, যদি বলটি আপাতন কোণের সাথে 90 ডিগ্রি কোণ করে প্রত্যাবর্তন করে, এইভাবে আপাতন হয়েছে তার সাথে 90 ডিগ্রি কোণ করে এইভাবে প্রত্যাবর্তন করে, ঠিক আছে, প্রত্যাবর্তন করে, তাহলে বলটির ভরবেগের পরিবর্তন কত? তাহলে এই দিকে হলো প্রথম ভরবেগ mv, আর এদিকের ভরবেগ হলো mv। তাহলে এই mvর এদিকের একটা কম্পোনেন্ট পাবে mv cos 45 ডিগ্রি, কারণ এটাও 45 ডিগ্রি হবে 90 ডিগ্রি থেকে বাদ গেলে, আর এটার একটা কম্পোনেন্ট তুমি এদিকে পাবে mv cos 45 ডিগ্রি, একটা এদিকে। তাহলে এদিকের যেটা যাচ্ছে সেটাকে আমরা মাইনাস ধরি, এটাকে মাইনাস ধরি, তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সার হবে mv cos 45 ডিগ্রি, তার থেকে মাইনাস হয়ে যাবে মাইনাস mv cos 45 ডিগ্রি। এটা হলো চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2mv cos 45 ডিগ্রি। 2 ইন্টু m কত? m হলো 0.20, v কত? v হলো 25 cos 45 ডিগ্রি মানে 1/√2। এখানে পয়েন্ট তোলো, এখানে 100 নিয়ে এসো, 25 দিয়ে করলে 4, 4 দিয়ে করলে 5, 5 দুকানি 10। আচ্ছা, এটা কাটে, এটা কাটলে হলো √2, তাহলে অ্যান্সার আসে কত? 5√2। তাহলে অ্যান্সার হলো 5√2, ঠিক আছে। 5 যে চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস, বা নিউটন ইন্টু সেকেন্ড বলতে পারো, বা এটা বললেই হবে। তাহলে 5√2 হবে আমাদের অ্যান্সার। এটা একটা ভালো কোশ্চেন, ঠিক আছে, এটা একটা ভালো কোশ্চেন। বোঝা গেল? এর মোমেন্টাম এই দিকে, তাহলে এর একটা আমরা কম্পোনেন্ট কোন দিকে পাবো? এইদিকে পাবো, মানে এর কম্পোনেন্ট আমরা পাবো এই দিক বরাবর, আর এর কম্পোনেন্ট পাবো আমরা এই দিক বরাবর। তাহলে এর কম্পোনেন্ট আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি এই দিক বরাবর, আর এই কম্পোনেন্ট পাচ্ছি এই দিক বরাবর, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। সেটা আমরা ফাইনাল থেকে ইনিশিয়ালকে বাদ দিলাম, ফাইনাল হলো mv cos 45 ডিগ্রি, ইনিশিয়ালটা হলো mv মাইনাস mv cos 45 ডিগ্রি, বাদ দিয়ে করে দিলাম। আচ্ছা চলো, তাহলে এটা যদি এটা বললো ভরবেগের পরিবর্তন, যদি এই কোশ্চেনটা দে ভরবেগের পরিবর্তন না বলে বলতো ইম্পালস বা ঘাত তাহলে একই অ্যান্সার আসতো। যদি ভরবেগের পরিবর্তন না বলে ইম্পালস বা ঘাত বলতো তাহলে সেম একই অ্যান্সার আসতো, কারণ ভরবেগের পরিবর্তন মানে তো ইম্পালস বা ঘাত, তখন এটা নিউটন ইন্টু সেকেন্ড করতে ইউনিটটা, বা এটাও রাখতে পারতে। যাই হোক, বোঝা গেল? আচ্ছা, আর একটা আমরা গ্রাফ বেস প্রবলেম করাই। গ্রাফ বেস প্রবলেম কেন করতে হবে এখানে দেখো, আমরা ফোর্স টাইম গ্রাফ নেব, ফোর্সের সাথে টাইমের গ্রাফ নেব, গেলাম এই রকম ধরো গ্রাফটা। তাহলে ফোর্স টাইম গ্রাফের এরিয়া কি হবে বলো? ফোর্স টাইম গ্রাফের এরিয়া কি হবে? ফোর্স টাইম গ্রাফের এরিয়া কি হবে? এরিয়া হবে এফ ইন্টু টি, আর এফ ইন্টু টি মানে ইম্পালস, ইম্পালস হবে। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ ফোর্স টাইম গ্রাফের হয়ে যাবে তোমার ইম্পালস, এটা মাথায় রাখতে হবে তোমাকে। এটা দিয়ে নিউমেরিক্যালস করতে হবে, নিউমেরিক্যালস করছি চলো।
চিত্রে ব্যাট দিয়ে একটি বেসবলের মারার বল সময় লেখচিত্র দেখানো হলো, তাহলে ওই গ্রাফ থেকে ঘাত নির্ণয় করো আর গড় বল নির্ণয় করো। ঠিক আছে, তো ঘাত নির্ণয় করতে গেলে যেহেতু এটা ফোর্স টাইম গ্রাফ, কি কেমন গ্রাফ, এটা ফোর্স টাইম গ্রাফ, তো এই গ্রাফের এরিয়া বের করলেই আমরা ঘাত পেয়ে যাব বা ইম্পালস পেয়ে যাব। তাহলে ইম্পালস পেতে গেলে আমাদেরকে এরিয়া বের করতে হবে। এরিয়া কত হবে? এরিয়া হলো হাফ ইন্টু বেস কত 1 থেকে 2.5, তাহলে 2.5 মাইনাস 1 হলো দিয়ে হাইট কত? হাইট হলো 18000। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করে দেখতে হবে কত আসে। 1.35 সামথিং মতো আসে। ক্যালকুলেটর ইউজ করতে হবে এটার জন্য। ক্যালকুলেটর ইউজ করো। 1.5 কে হাফ দিয়ে করা হচ্ছে, তাহলে 1.5 ভাগ হাফ 0.75 ইন্টু 18 13.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ইম্পালসের ইউনিট নিউটন ইন্টু সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, অ্যাভারেজ ফোর্স কত হবে? অ্যাভারেজ ফোর্স কত হবে? অ্যাভারেজ ফোর্স কত হবে? অ্যাভারেজ ফোর্স, আচ্ছা দেখো, ইম্পালস মানে হলো অ্যাভারেজ ফোর্স ইন্টু ডেল টি, তাই না? একটু আগে লিখেছি অ্যাভারেজ ফোর্স ইন্টু ডেল টি, সো অ্যাভারেজ ফোর্স হয়ে যাবে ইম্পালস বাই ডেল টি। ইম্পালস কত? 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই ডেল টিটা কত? ডেল টিটা হচ্ছে গারে 2.5 মাইনাস 1 মানে 1.5, তাহলে 1.35 কে ডিভাইড করো 1.5 দিয়ে, তাহলে 9 বেরোলো। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 1.9 পরে 3টে 0, এত নিউটন, 9000 নিউটন। 13.5 কে 1.5 দিয়ে করলে আসছে 9, 9 এর পরে 3টে 0, ব্যাস হয়ে গেল। বুঝেছো? এইভাবে প্রবলেম গুলো করতে হবে। বোঝা গেল হ্যাঁ কি না বলো? বোঝা গেল হ্যাঁ কি না বলো? নেক্সট যাব, নেক্সট আমরা যাব রকেট প্রপালশন। এটা খুব এটা ভালো টপিক। ওই যে আমি নিউটনসের সেকেন্ড ল করানোর সময় বললাম যে F ইকুয়ালস টু ভি ডিএম ডিটি, যেটা ভ্যারিয়েবল মাস ছিল, এটা লাগবে রকেট প্রপালশনের জন্য। এবারে খেয়াল করো, রকেট আঁকা যাক, চলো। রকেট, এটা হলো একটা রকেট। এই রকেটটা উড়বে, রকেট প্রপালশন শেখাবো, রকেটের উড্ডয়ন শেখাবো। তো রকেটে এই নিচের দিকে একটা গ্যাস চেম্বার থাকে, এই গ্যাস চেম্বারে গ্যাস ভরা থাকে, যে গ্যাসগুলো জ্বলে, মানে জ্বালানি গ্যাস থাকে, যে জ্বালানি গ্যাসগুলো জ্বলে আর এভাবে নিচে থেকে বেরোয়। তো গ্যাস নিচ থেকে বের হচ্ছে জ্বলে, ঠিক আছে, আর তার সাথে সাথে রকেট উপরের দিকে যাচ্ছে। তাহলে বেরিয়ে যাওয়া গ্যাসের ভেলোসিটিটা কেমন ভেলোসিটি হবে? আমরা মোশন ইন 2D তে বা আমরা রিলেটিভ ভেলোসিটি পড়েছিলাম ভেক্টর চ্যাপ্টারে, না মানে কাইনেমেটিক্স 2D তে আমরা রিলেটিভ ভেলোসিটি পড়েছি।
সেখান থেকে আমরা জানি যে রকেট নিজে উপরের দিকে গতিশীল, তার সাথে নিচে থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে, নিচে থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে পুড়ে, তাহলে তার যে গ্যাস বেরিয়ে যাওয়ার ভেলোসিটি কত হবে? রিলেটিভ ভেলোসিটি হবে। তাহলে এটাকে আমরা বলবো ভি রিলেটিভ। তাহলে রকেটের পিছন দিয়ে গ্যাস চেম্বার দিয়ে যে গ্যাস বেরোচ্ছে, পুড়ে যে গ্যাস বেরোচ্ছে নিচের দিকে, সেটার ভেলোসিটি কত? ভি রিলেটিভ। আচ্ছা, এই গ্যাসটা বেরোনোর জন্য ওপরের দিকে মাসের চেঞ্জ হচ্ছে কত? ডিএম ডিটি। আর কত ভেলোসিটি হলো ভি রিলেটিভ। তাহলে ভি রিলেটিভ ডিএম ডিটি ওপরের দিকে কাজ করবে। এইটাকে বলে আপথ্রাস্ট ফর রকেট। এই যে গ্যাস নিচের দিকে বেরোচ্ছে, তার একটা রিয়াকশন ফোর্স উপরের দিকে পাওয়া যায়। নিউটনের থার্ড ল পড়লেই বোঝা যায়, কিন্তু থার্ড লর আগে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। এর একটা অপোজিট রিয়াকশন পাওয়া যায়, যেটা আপথ্রাস্ট হিসাবে, মানে থ্রাস্ট হিসাবে উপরের দিকে কাজ করে। সেটা কত? গ্যাস যে বেরিয়ে যাচ্ছে সেটা গ্যাস যেটা বেরিয়ে যাচ্ছে তার সাথে রকেট উপরের দিকে উঠছে, সেই জন্য গ্যাসের ভেলোসিটিটা রিলেটিভ ভেলোসিটি, ভি রিলেটিভ। মানে রকেটের সাপেক্ষে গ্যাসের বেরিয়ে যাওয়ার বেগ ভি রিলেটিভ। সেটার সাথে সাথে মাস চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, সেটা হলো ডিএমডিটি। তাহলে ফোর্স কত লাগে? ফোর্স লাগে ভি রিলেটিভ ডিএমডিটি। এই ভি রিলেটিভ ডিএমডিটির জন্য কোন দিকে কাজ করবে? ভি রিলেটিভ ডিএমডিটি উপরের দিকে কাজ করবে। এটা রিয়াকশন ফোর্স হিসাবে কাজ করবে। এটা এদিকে কাজ করছে, তার অপোজিট রিয়াকশন ফোর্স হিসেবে কাজ করবে। মানে এটা আপথ্রাস্ট হিসাবে উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, কিন্তু আপথ্রাস্ট হিসাবে উপরের দিকে যখন কাজ করছে, নিচের দিকে রকেটের ওয়েট কাজ করছে এমজি। তাহলে একে ক্যান্সেল আউট করতে হবে। একে ক্যান্সেল আউট করে রকেটটা ধরে নিলাম সাপোজ এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে যাচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল আমরা বলতে পারি এম মাসের রকেট এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে যাচ্ছে, তার জন্য যে নেট ফোর্স লাগবে সেটা কত হবে? নেট উপরের দিকে ফোর্স কত আছে? উপরের দিকে ফোর্স আছে ভি রিলেটিভ ডিএম ডিটি, তার থেকে মাইনাস হয়ে যাচ্ছে কত? এমজি। তাহলে এটাই হলো রকেট প্রপালশনের ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে আমাদের নিউমেরিক্যালস হয়ে যাবে। এবারে মাথায় রাখো যে যদি অ্যাক্সিলারেশন 0 হয়, কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরে ওঠে রকেট, তখন কি হবে? তখন হবে ভি রিলেটিভ ডিএম ডিটি মাইনাস এমজি ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে আসে ভি রিলেটিভ ডিএম ডিটি ইকুয়ালস টু এমজি। এটা পাবো তখন। এটা দিয়েও নিউমেরিক্যালস করতে হয় অনেক সময়। ঠিক আছে, যখন রকেট তার নিজের ওজনকেই শুধু অতিক্রম করতে হয়, রকেটের এই আপথ্রাস্টটা, এই যে থ্রাস্ট নিজের ওজনকেই শুধু অতিক্রম করতে হয়, তখন এই ইকুয়েশন। হ্যাঁ, আর যখন এই অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে ওঠে তখন এই ইকুয়েশন। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন রকেট প্রপালশনের ইকুয়েশন, এবং এই দুটো ইকুয়েশন দিয়ে আমাদের নিউমেরিক্যালস গুলো করতে হবে। বোঝা গেল? গল্প বোঝা গেল তো? রকেট তাহলে কেন ওড়ে উপরের দিকে? রকেটের নিচে গ্যাস চেম্বার আছে, গ্যাস চেম্বারে জ্বালানি গ্যাস আছে, সেগুলো পড়ে সেখান থেকে গ্যাস বেরিয়ে যায় নিচের দিকে, তারই আপথ্রাস্ট নিয়ে উপরের দিকে ওঠে। অ্যাকচুয়ালি এই যে গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে তারই একটা রিয়াকশন ফোর্স, যেটা থ্রাস্ট হিসেবে উপরের দিকে কাজ করে, সেটা নিয়ে উপরের দিকে ওঠে। চলো এবার রকেট থেকে একটা প্রবলেম করে নিই, রকেট প্রপালশন থেকে একটা প্রবলেম করে নিই। চলো, একটি 600 কেজি রকেট ওড়ার জন্য প্রস্তুত হচ্ছে। 600 কেজি রকেটের সাপেক্ষে বেরিয়ে যাওয়া গ্যাসের বেগ হলো 1000 মিটার পার সেকেন্ড। তাহলে রকেটের ভর m ইকুয়ালস টু 600 কেজি। আর রকেটের সাপেক্ষে বেরিয়ে যাওয়া গ্যাসের বেগ, তার মানে ভি রিলেটিভ কত? 1000 মিটার পার সেকেন্ড। রকেটের নিজের ওজনকে অতিক্রম করার জন্য প্রয়োজনীয় ঊর্ধ্বমুখী বল যোগাতে প্রতি সেকেন্ডে কত ভর নির্গত হচ্ছে? প্রতি সেকেন্ডে কত ভর নির্গত হচ্ছে মানে ডিএমডিটি জানতে চেয়েছে। আর কাকে অতিক্রম করতে হচ্ছে? ওজনকে অতিক্রম করতে হচ্ছে। তার মানে এমজি কে শুধু অতিক্রম করতে হচ্ছে, কোনো অ্যাক্সিলারেশন নেই। তাহলে কোন ইকুয়েশন ইউজ করব? ভি রিলেটিভ ডিএমডিটি ইকুয়ালস টু এমজি, এইটা ইউজ করব, কারণ অ্যাক্সিলারেশন নেই এখানে, তাই না? তাহলে কি হয়? ডিএমডিটি ইকুয়ালস টু এমজি
বাই ভি রিলেটিভ, এমজি বাই ভি রিলেটিভ। এমজি কত? এম হলো 600, জি হলো 10, জি হলো 10, আর তোমার এখানে লিখে দাও জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। আর কি হলো ভি রিলেটিভ কত? ভি রিলেটিভ হলো 1000, ব্যাস। এই জিরো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কাটে, তো অ্যান্সার হলো 6 কেজি পার সেকেন্ড। যদি জি এর ভ্যালু আমরা 9.8 নিতাম, এটা 9.8 নিতাম, তাহলে অ্যান্সারটা বেরোতো আমাদের 5.88। ঠিক আছে, 10 নিলে 6 বেরোবে। গল্প বোঝা গেল? আচ্ছা, নেক্সট চলো। এবারে আসি আমরা নিউটনসের থার্ড লতে। এবারে আমরা আসবো নিউটনসের থার্ড লতে। নিউটনসের থার্ড ল তোমরা প্রত্যেকেই জানো, এভরি অ্যাকশন হ্যাভ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাকে বলা হয় নিউটনসের তৃতীয় গতিসূত্র, তাই না? প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাকে নিউটনসের তৃতীয় গতিসূত্র বলে। এভরি অ্যাকশন হ্যাভ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এখানে নিলাম অপশন, এখানে নিলাম অবজেক্ট 1, এখানে নিলাম অবজেক্ট 2। অবজেক্ট 1 অবজেক্ট 2 কে যে ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করছে সেটা হলো একটা, ধরো F12। অবজেক্ট 2 অবজেক্ট 1 কে যে ফোর্স দিচ্ছে সেটা হলো F21। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল F12 ইকুয়ালস টু F21, আর এটা হয়ে যাবে নেগেটিভ সিম্বল, কারণ এর ডিরেকশনটা তার অপোজিট ডিরেকশনে। তো ম্যাথামেটিক্যাল ফর্ম হিসাবে আমরা যদি নিউটনসের থার্ড লকে লিখি তাহলে এভাবেই লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে এর অ্যাপ্লিকেশন আমরা নিউটনসের থার্ড লর যে অ্যাকশন রিয়াকশনের কথা বলে, নিউটনসের থার্ড ল কিসের কথা বলে? অ্যাকশন আর রিয়াকশনের কথা বলে। অ্যাকশন আর রিয়াকশন এরা পেয়ারে পেয়ারে থাকে, এরা জোড়ায় জোড়ায় থাকে। কখনো দেখবে না যে কোথাও অ্যাকশন হয়েছে আর রিয়াকশন পাওয়া যায়নি, এরা জোড়া জোড়ায়। অ্যাকশন হলে রিয়াকশন হবেই, অ্যাকশন হলে রিয়াকশন হবেই হবে। অ্যাকশন হয়েছে রিয়াকশন হয়নি এমন কোথাও পাওয়া যায়নি, এরা পেয়ারে বা জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে? এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাকশন রিয়াকশন একটা বডির উপরে কখনো হয় না। অ্যাকশন রিয়াকশন দুটো বডি দরকার লাগে, দুটো বডি থাকলেই তারপরে অ্যাকশন রিয়াকশন হবে। একটা বডির উপরে অ্যাকশন রিয়াকশন কখনো হয় না, আর অ্যাকশন রিয়াকশন কখনো ক্যান্সেল আউট হয় না, ঠিক আছে? ধরো এরকম নরতলের উপর একটা বস্তু আছে, তার নর্মাল রিয়াকশন ফোর্স এদিকে আর এদিকে এদিকে mg cos থিটা, এরা ক্যান্সেল আউট হতে পারে। একটা বস্তুর উপরে দুটো ফোর্স ক্যান্সেল আউট হতে পারে, কিন্তু অ্যাকশন রিয়াকশন যেহেতু একটা বস্তুর উপরে হয় না, দুটো বস্তুর উপরে হয়, তাই এরা কখনো ক্যান্সেল আউট হতে পারে না। এই তিনটে কথা মাথায় রেখো। কি কথা বললাম? অ্যাকশন রিয়াকশন পেয়ারে পেয়ারে হয়, জোড়ায় জোড়ায় হয়। কখনো এটা এমন দেখবে না যে এখানে অ্যাকশন হয়েছে যে রিয়াকশন হয়নি, অ্যাকশন হলে রিয়াকশন হবেই। দ্বিতীয় কথা বললাম যে অ্যাকশন রিয়াকশন দুটো বস্তুর মধ্যে সবসময় হবে, একটা বস্তুর মধ্যে কখনো হবে না। অ্যাকশন রিয়াকশন কখনোই নিজেদেরকে ক্যান্সেল আউট করতে পারে না, কারণ একটা বস্তুর উপরে দুটো ফোর্স ক্যান্সেল আউট করতে পারে একে অপরকে, কারণ যেহেতু অ্যাকশন রিয়াকশন দুটো বস্তুর উপরে হয় তাই এরা একে অপরকে ক্যান্সেল আউট করতে পারে না। যেমন এক্সাম্পল, নরতলের উপর একটা বস্তু থাকলে এন এদিকে নর্মাল রিয়াকশন ফোর্স এদিকে থাকে, এদিকে থাকে mg cos থিটা, ক্যান্সেল আউট করতে পারে, সেটা আলাদা বিষয়, এটা একটা বস্তুর উপর দুটো ফোর্স, কিন্তু অ্যাকশন রিয়াকশন ক্যান্সেল আউট করতে পারে না। তো এই গেল নিউটনসের থার্ড লর গল্প। নিউটনসের থার্ড লর গল্প, নিউটনসের থার্ড লর কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাওয়া যায়। অ্যাপ্লিকেশন হলো মানুষ হাঁটতে পারে, সব থেকে বড় কথা মানুষ হাঁটতে পারে। মানুষ যখন হাঁটছে পা দিয়ে বল প্রয়োগ করছে, পা দিয়ে এই যে বল প্রয়োগ করছো, তার রিয়াকশন ফোর্স এদিকে, ঠিক আছে? তার রিয়াকশন ফোর্স এদিকে। এই রিয়াকশন ফোর্সের দুটো কম্পোনেন্ট, একটা এদিকে একটা এদিকে, ঠিক আছে? এটাকে বলে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হরাইজন্টাল কম্পোনেন্ট। কোন কম্পোনেন্টের জন্য সামনের দিকে এগোয় মানুষ? ভার্টিক্যাল কম্পোনেন্ট ওয়েট দিয়ে ক্যান্সেল আউট হয়ে যায়,
ওয়েট এমজি দিয়ে ক্যান্সেল আউট হয়ে যায়, হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য সামনের দিকে এগোয়। তাহলে মানুষ কেন হাঁটতে পারে? মানুষ কেন হাঁটতে পারে? মানুষ রিয়াকশন ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য হাঁটতে পারে। বোঝা গেল? আচ্ছা, পাখি কেন উঠতে পারে? পাখির দুটো ডানা দিয়ে এভাবে বাতাসে ফোর্স অ্যাপ্লাই করলো, তার রিয়াকশন ফোর্স কোন দিকে দেখো, তার রিয়াকশন ফোর্স এদিকে আর এদিকে, তার রেজাল্টেন্ট কোন দিকে? এদিকে। তো পাখি এইদিকে সোজা উড়ে যায়, তাই না? পাখি কোন দিকে সোজা ওড়ে? পাখি এদিকে সোজা ওড়ে। কেন ওড়ে বুঝতে পারলে? দুটো ডানা দিয়ে এইভাবে ঝাপটা দেয় বাতাসে, তার রিয়াকশন ফোর্স দুটো এইদিকে, তার রেজাল্টেন্ট বরাবর পাখি সামনে উড়ে চলে যায়। বুঝছো? এই অ্যাপ্লিকেশন গুলো আমরা নিউটনসের থার্ড ল দেখি। আচ্ছা, নেক্সট চলো। আচ্ছা, এবারে তোমাকে বললো যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে নিউটনসের থার্ড ল নিয়ে এসে দেখাও, প্রমাণ করে দেখাও। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে নিউটনসের ফার্স্ট ল প্রমাণ করে দেখাও, এই নিউটনসের থার্ড ল প্রমাণ করে দেখাও। আচ্ছা, বা অনেকে বলে নিউটনসের সেকেন্ড ল থেকে প্রমাণ করে দেখাও। সেকেন্ড ল থেকে অ্যাকচুয়ালি ঠিক নয়, অ্যাকচুয়ালি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে। দেখো, আমরা দেখেছিলাম ডেল পি ওয়ান প্লাস ডেল পি টু ইকুয়ালস টু 0, তাই না? এটা দেখেছিলাম তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে, দেখেছিলাম। আমি যদি এবারে বলি ডেল পি ওয়ান ইকুয়ালস টু মাইনাস ডেল পি টু, কেউ আপত্তি করবে না? আমি যদি বোথ সাইড ডেল টি দিয়ে ডিভাইড করে দিই, তাহলে বলো তো ডিপি ডিটি কি হয়? ডিপি বাই ডিটি কি হয়? ফোর্স না? তাহলে এটাকে আমি লিখতে পারি না ফোর্স F12, এটাকে লিখতে পারি না F21। প্রুভ হয়ে গেল না? 1 নম্বর অবজেক্ট, 2 নম্বর অবজেক্ট, এটা F12, এটা F21। বোঝা গেল? এইটা হলো যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে নিউটনসের থার্ড ল এর প্রমাণ। ঠিক আছে, এভাবে করে দেবে, সিম্পল, জাস্ট ডেলটি দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলেই হয়ে গেল। আচ্ছা, নেক্সট চলো। এবারে যাব আমরা চ্যাপ্টারটার সব থেকে আকর্ষণীয় জায়গায়। এবারে আমরা যাব চ্যাপ্টারটার সব থেকে আকর্ষণীয় জায়গায়, যেটাকে বলে এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম। দেখো, এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রামটা কি? ধরো এটা একটা ব্লক আছে, তো এই ব্লকটার উপরে কোন কোন ফোর্স কোন দিকে লেগেছে সেটা যদি আমরা তীর চিহ্ন দিয়ে দেখাই, সেটাকে তার ফ্রি বডি ডায়াগ্রাম বলা হয়। সিম্পল ভাষা, একটা ব্লক আছে বা যে কোনো বস্তু আছে, তার উপরে কোন কোন ফোর্স কোন দিকে লেগেছে তীর চিহ্ন দিয়ে দেখাতে, মানে দেখিয়ে যদি ডায়াগ্রাম করা যায়, সেই ডায়াগ্রামকে ফ্রি বডি ডায়াগ্রাম বলে। তাহলে ধরো এর এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, আমি এরকম লিখলাম, এদিকে থাকে নর্মাল রিয়াকশন ফোর্স, এদিকে থাকে ওয়েট এমজি, এদিকে থাকে ফ্রিকশন। তো এই যে ডায়াগ্রামটা হবে তার নাম ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডি, ফ্রি বডি ডায়াগ্রাম। তো এরকম ভাবে আমাদের যখন এই ধরনের প্রবলেমগুলো সব সলভ করতে হয়, তখন তার ফ্রি বডি ডায়াগ্রাম বা এফবিডি করতে হয়। ঠিক আছে, সেগুলো আমরা এখানে পরপর শিখব। চলো আসি। প্রথমেই আমরা দেখি নর্মাল রিয়াকশন ফোর্স বা লম্ব প্রতিক্রিয়া বল। নর্মাল রিয়াকশন ফোর্স বা নর্মাল লম্ব প্রতিক্রিয়া বল। এখানে একটা ব্লক আছে যার ওয়েট কাজ করছে এমজি নিচের দিকে, তার অপোজিটে কাজ করছে কি
তার অপোজিটে কি কাজ করছে? তার অপোজিটে কাজ করছে নর্মাল রিয়াকশন ফোর্স, একটা রিয়াকশন ফোর্স, একে এন দিয়ে লেখা হয়। এবার এই রিয়াকশন ফোর্সটা সারফেসের সাথে নর্মাল হয়, এই রিয়াকশন ফোর্সটা সারফেসের সাথে নর্মাল হয় বা পারপেন্ডিকুলার হয়, তাই এর নাম কি? তাই এর নাম নর্মাল রিয়াকশন ফোর্স। ঠিক আছে, এই নর্মাল রিয়াকশন ফোর্স তাহলে কার সাথে সমান হয়? ওয়েটের সাথে সমান হয়। সেই জন্য নর্মাল রিয়াকশন ফোর্সের জন্য আমরা আমাদের নিজেদের ওয়েটকে ফিল করতে পারি, তাই নর্মাল রিয়াকশন ফোর্সকে অনেক সময় অ্যাপারেন্ট ওয়েটও বলা হয়, আপাত ওজনও বলা হয়। বোঝা গেল? আপাত ওজনও বলা হয়। তাহলে কি হলো, আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমার ওয়েট কেন আমি ফিল করতে পারছি? কারণ আমার নিচের দিকে এমজি কাজ করছে, উপরের দিকে নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করছে, নর্মাল রিয়াকশন ফোর্স এমজির সাথে ইকুয়াল হচ্ছে, সেই জন্য আমি আমার নিজের ওয়েট ফিল করতে পারছি। তাহলে আমরা আমাদের অ্যাপারেন্ট ওয়েট যেটা ফিল করতে পারছি বা আপাত ওজন ফিল করতে পারছি, কার জন্য? নর্মাল রিয়াকশন ফোর্সের জন্য। আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিলে কি হবে? সারফেসই নেই নর্মাল রিয়াকশন ফোর্স দেওয়ার মতো, তাহলে আমার নিজের ওয়েট জিরো মনে হবে। ঠিক আছে, ওয়েটলেসনেস কন্ডিশন হয়ে যাবে। যদি সারফেসই না থাকে তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স দেবে কে? সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে, তো সারফেসই তো এই রিয়াকশন ফোর্সটা দেয়, তাই না? আচ্ছা, এবারে তুমি বলো তো, যদি সারফেসটা এরকম হয় তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স কোন দিকে হবে? এমজি কাজ করছে এদিকে, এমজি কাজ করছে এদিকে, এদিকে, তাহলে কোন দিকে হবে? এমজি নিচের দিকে কাজ করছে, তাহলে তুমি বলবে এমজি কাজ করছে এদিকে, এদিকে নর্মাল রিয়াকশন ফোর্স হবে না, এটা ভুল। এদিকে যদি হয়, এদিকে যদি হয়, সারফেসের সাথে নর্মাল হলো, সারফেসের সাথে নর্মাল হলো, তুমি বলো হলো না? সারফেসের সাথে নর্মাল হতে হবে তো, তাহলে এটা হবে এদিকে, এদিকে, তখন এটা থিটা অ্যাঙ্গেল হয়, আর এই অ্যাঙ্গেলটাও থিটা হয়, আর এটা হয়ে যায় এমজি কস থিটা, তখন এন ইকুয়ালস টু হয়ে যায় কত? এমজি কস থিটার সাথে ইকুয়াল হয়। ঠিক আছে, নর্মাল রিয়াকশন ফোর্সের গল্প তুমি বুঝলে। তাহলে ইনক্লিন প্লেন বা নত তলের জন্য কন্ডিশনটা আলাদা, নত তলের সাথে লম্ব হবে, এভাবে হবে। চলো নেক্সট যাই। ম্যান ইন লিফট, অ্যাপারেন্ট ওয়েট অফ এ ম্যান ইন লিফট, লিফটে মানুষের আপাত ওজন, লিফটে মানুষের আপাত ওজন, এই জিনিসটা আমরা এবারে বোঝার চেষ্টা করি। চলো, এক নম্বর কন্ডিশন, এটা ধরো একটা লিফট, এখানে একটা মানুষ আছে, তো তার এমজি নিচের দিকে কাজ করছে, নর্মাল রিয়াকশন ফোর্স এদিকে কাজ করছে, লিফটটা রেস্টে আছে, লিফটটা রেস্টে আছে, চলছে না, তাহলে কি হবে? তাহলে এন ইকুয়ালস টু এমজি হবে, নিজের যা ওয়েট সেটাই সে ফিল করবে, যতটা ওয়েট সেটাই সে ফিল করবে। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, দেখো এই মানুষটা আছে, নিচের দিকে কত? এমজি, উপরের দিকে কত? নর্মাল রিয়াকশন ফোর্স। আচ্ছা ঠিক আছে, এইবারে এইবারে মানুষটা এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে যাচ্ছে, মানুষ লিফটটা লিফটটা এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে যদি এম, মানুষটার ভর কত? এম, তাহলে এম মাসের অবজেক্ট এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে গেলে যা তার জন্য ফোর্স লাগে এম এ, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, তাহলে সেটা কে সাপ্লাই করবে? উপরের দিকে নেট ফোর্স,
উপরের দিকে কি আছে, উপরের দিকে আছে নর্মাল রিয়াকশন ফোর্স এন, আর তার থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে নিচের দিকের পার্ট এমজি, তাহলে এটাই নেট ফোর্স উপরের দিকে কাজ করছে। এইভাবে কিন্তু ইকুয়েশন গুলো করতে হবে। কিভাবে, যে এম মাসের অবজেক্ট এ অ্যাক্সেলারেশন নিয়ে উপরের দিকে উঠলে তার জন্য নেট ফোর্স লাগে এম এ অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, সেটা কেস অ্যাপ্লাই করবে উপরের দিকে নেট ফোর্স, উপরের দিকে নেট ফোর্স কত, উপরের দিকে আছে এন, তার থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে নিচের দিকের এমজি, তাহলে এন মাইনাস এমজি। ওকে, তাহলে এন ইকুয়ালস টু কত হবে, এন ইকুয়ালস টু হবে এম এ প্লাস এমজি। লিফট উপরের দিকে গেলে ওয়েটটা এমজি থেকে বেড়ে এম এ পরিমাণ বেড়ে যায়, তাহলে ওয়েট উপরের দিকে, তাহলে লিফট উপরের দিকে উঠলে নিজেকে ভারী মনে হয়, তাই না, নিজেকে ভারী মনে হয়। আচ্ছা 3 নম্বর, চলো এমজি নিচের দিকে, এন উপরের দিকে। এবারে দেখো লিফটটা নিচের দিকে পড়ছে, নিচের দিকে আসছে অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে লিফটটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ছে, তাহলে কি লাগবে ফোর্স, এম এ ফোর্স লাগবে। এম এ ফোর্স কে প্রোভাইড করবে, এম এ ফোর্স কে প্রোভাইড করবে, নিচের দিকের কম্পোনেন্ট, নিচের দিকে আছে কি, নিচের দিকে আছে এমজি, তার থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে উপরের দিকের কম্পোনেন্ট কত, এন, তাই না। নিচের দিকে নামছো, নিচের দিকের ফোর্সের রেজাল্টেন্ট কম্পোনেন্ট কত হবে, নিচের দিকের ফোর্সের রেজাল্টেন্ট কম্পোনেন্ট এমজি নিচের দিকে, তার থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে উপরের দিকে এন, তারপরে তো নিচের দিকে নেট ফোর্স পাওয়া যাবে এমজি মাইনাস এন। তাহলে এখান থেকে এন ইকুয়ালস টু কত হয়ে গেল, এমজি মাইনাস এম এ। লিফট নিচের দিকে নামলে এম এ পরিমাণ ভর কমে যাচ্ছে, তাহলে নিজের ওজন হালকা মনে হয়। লিফট নিচের দিকে নামলে এম এ পরিমাণ ভর কমে যায়, নিজের ওজন হালকা মনে হয়, বুঝা গেল। আচ্ছা চলো 4 নম্বর, এমজি নিচের দিকে, এন উপরের দিকে, নিচের দিকে নামছো ঠিক আছে, নিচের দিকে নামছো ঠিক আছে, তবে এ ইকুয়ালস টু জি নিয়ে নামছো, এ ইকুয়ালস টু জি নিয়ে নামছো, তো এ ইকুয়ালস টু জি নিয়ে নামলে কি হবে, তাহলে এন ইকুয়ালস টু হবে এমজি মাইনাস এমজি, এমজি মাইনাস এমজি যখন হবে তখন হয়ে যাবে জিরো, তো নর্মাল রিঅ্যাকশন ফোর্স জিরো, এটাকে বলে ওয়েটলেসনেস কন্ডিশন, হার শূন্যতা হয়ে যাবে, তখন নিজের ওয়েট শূন্য মনে হবে। আচ্ছা 5 নম্বর লাস্ট কন্ডিশন, নিচের দিকে এমজি উপরের দিকে এন, নিচে নামছো এ গ্রেটার দ্যান জি। আচ্ছা জি এর ভ্যালু কত থাকে, জি এর ভ্যালু থাকে 9.8 মিটার পার সেকেন্ড, তার থেকে বেশি, ধরো আমি 12 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নামছি, এর থেকে বেশি যদি চলে গেছি, 9.8 এর থেকে বেশি চলে গেছি, 12 চলে গেছি, তখন কি হবে, তখন এন এর ভ্যালুটা নেগেটিভ আসবে, এন এর ভ্যালু নেগেটিভ আসলে কি হবে, মাথা উপরে লেগে ফেটে মারা যাবে, তাই না। চলো নেক্সট চলে যাই আমরা কন্টাক্ট ফোর্স। এটা হলো খুব ভালো টপিক, এটা পড়াতেও মজা লাগে এবং এটা অনেকের বুঝতে পারে না। চলো কন্টাক্ট ফোর্সে আসি। মোশন অফ বডি ইন কন্টাক্ট, কন্টাক্টে থাকা বডির মোশন বা কন্টাক্ট ফোর্স। এটা একটা ব্লক আর এটা একটা ব্লক কন্টাক্টে আছে, ঠিক আছে। তো এইখানে অ্যাপ্লাই হয়েছে ফোর্স এফ, এর মাস হলো m1, এর মাস হলো m2। ওকে, এবারে দেখো কন্টাক্ট এরিয়া কোনটা, এটা হলো কন্টাক্ট এরিয়া। এই কন্টাক্ট এরিয়াতে একটা এদিকে ফোর্স দেওয়ার জন্য একে একটা ধাক্কা দেবে, একে একটা এদিকে ফোর্স দেবে, তো একে এদিকে একটা ফোর্স দিল, এটা হলো এন নাম দিলাম, আবার এর একটা রিয়াকশন ফোর্স পাওয়া যাবে, সেটা এর সাথে ইকুয়াল এন, তো এটাকে বলে কন্টাক্ট ফোর্স বা স্পর্শ বল, ঠিক আছে। এই কন্টাক্ট ফোর্সের ভ্যালু বের করতে হবে, আর কি বের করতে হবে, যে এই পুরো সিস্টেমটার অ্যাক্সিলারেশন কত, তো যেদিকে ফোর্স দেওয়া হয় সেদিকে অ্যাক্সিলারেশন হয়, তাহলে সিস্টেমটার অ্যাক্সিলারেশন এদিকে হবে,
তাহলে এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এফবিডি করতে হবে, এফবিডি কে অ্যাপ্লাই করতে হবে এখানে। তাহলে চলো আমরা আস্তে আস্তে এখানে এফবিডি গুলোকে অ্যাপ্লাই করি। তাহলে প্রথম ব্লককে এবারে কাটবো। প্রথম ব্লক M1, M1 দেখো এখানে শুধু কাজ করছে N আর কাজ করছে F, তাই না? ফোর্স কাজ করছে N আর F, আর অ্যাক্সিলারেশন হয়েছে এদিকে, আর তো কিছু নেই। তাহলে আমরা কি বলবো ইকুয়েশন, M1 মাসের অবজেক্ট A অ্যাক্সিলারেশন নিয়ে এদিকে গেলে সেটা সাপ্লাই করে কি এদিকে রেজাল্টেন্ট ফোর্স, এদিকে রেজাল্টেন্ট ফোর্স কত F হলো এদিকে, তার থেকে মাইনাস হয়ে যাচ্ছে কত N। এই তো নিয়ম। এটা একটা ইকুয়েশন বেরোলো। সেকেন্ড বডিকে কাটো, সেকেন্ড বডিকে কাটো। তাহলে এটা ফার্স্ট বডিকে কাটলাম, সেকেন্ড বডিকে কাটছি। সেকেন্ড বডিতে অনলি এখানে N কাজ করছে আর অ্যাক্সিলারেশন এইদিকে, আর M2 হলো মাস। তাহলে কি লিখবে তুমি, M2 এ প্রোভাইড করছে অনলি N। এটা হলো সেকেন্ড ইকুয়েশন। এবার তুমি 1 নম্বর ইকুয়েশন প্লাস 2 নম্বর ইকুয়েশন করো। তাহলে মাইনাস N প্লাস N কেটে গেল, তাহলে এবার থেকে A কমন গেল, কমন গিয়ে পড়ে থাকে M1 প্লাস M2, আর এপার থেকে পড়ে থাকছে অনলি F। তাহলে এখানে দেখো A ইকুয়ালস টু হয়ে গেল F ডিভাইড বাই M1 প্লাস M2। এটা হলো হলো তাহলে বোঝা গেল কি, বোঝা গেল যে অ্যাক্সিলারেশন হলো নেট ফোর্স, অ্যাক্সিলারেশন সবসময় নেট ফোর্স বাই টোটাল মাস। তাই তো হয়েছে, নেট ফোর্স বাই টোটাল মাস, নেট ফোর্স F বাই টোটাল মাস। আচ্ছা, এবারে আমাদের বের করতে হবে N এর ভ্যালু। N এর ভ্যালু কত হবে এখান থেকেই বেরিয়ে যাবে, N ইকুয়ালস টু হবে M2 আর অ্যাক্সিলারেশন কত F বাই M1 প্লাস M2। ব্যাস, এটা গল্প বোঝা গেল। তাহলে কন্টাক্ট ফোর্সও বেরিয়ে গেল আর নেট অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল। এইভাবে এই ধরনের প্রবলেম সলভ করতে হবে। এটা তো দুটো বডি ছিল বলে ইজিলি করে দিলে তুমি, তিনটে বডি হলে করতে পারো কিনা দেখি চলো, 3 বডি সিস্টেম হলে করতে পারো কিনা দেখি চলো। একটা বডি, দুটো বডি, তিনটে বডি, তিনটে বডি। এইদিকে অ্যাপ্লাই হয়েছে ফোর্স, এদিকে অ্যাপ্লাই হয়েছে ফোর্স। এটা হলো M1, এটা হলো M2, এটা হলো M3। এর কন্টাক্ট এরিয়াতে এখানে কন্টাক্ট ফোর্স হলো N1, এর কন্টাক্ট এরিয়াতে কন্টাক্ট ফোর্স হলো N2। এখন তাহলে তোমাকে কি বের করতে হবে, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন বের করতে হবে, N1 বের করতে হবে আর N2 বের করতে হবে। বলবে অ্যাক্সিলারেশন তো খুব ইজিলি বের হয়ে যাবে স্যার, অ্যাক্সিলারেশন তো F বাই M1 প্লাস M2 প্লাস M3। হ্যাঁ একদম, এটা ঠিক, ঠিক করে দেখাও। আচ্ছা চলো তাহলে একটা বডি কাটা যাক, 1 নম্বর বডিকে কাটা যাক। 1 নম্বর বডি M1, এর উপরে কাজ করছে N1 এদিকে, এদিকে কাজ করছে F, এদিকে তার অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন তো এদিকে হবে সবার। তাহলে কি হয়, M1 A প্রোভাইড করবে কি এদিকে নেট ফোর্স, এদিকে নেট ফোর্স হলো F মাইনাস N1। এটা একটা ইকুয়েশন হলো। আচ্ছা হলো। সেকেন্ড, সেকেন্ড ব্লককে কাটো, সেকেন্ড ব্লককে কাটো। সেকেন্ড ব্লকে দেখো এদিকে কাজ করছে N1, এদিকে কাজ করছে N2, আর এদিকে হলো অ্যাক্সিলারেশন, মাস হলো M2। সো M2A কি হবে, এদিকে নেট ফোর্স, এদিকে নেট ফোর্স হলো N1 মাইনাস N2, সেকেন্ড ইকুয়েশন।
আচ্ছা থার্ড ব্লকের কাটো, এফবিডি করো, কেটে এফবিডি করো, অনলি n2, অ্যাক্সিলারেশন এদিকে, মাস m3, সো m3a ইকুয়ালস টু কত, n2। থার্ড ইকুয়েশন, তিনটি ইকুয়েশনকে যোগ করে দাও, 1 + 2 + 3, তিনটি ইকুয়েশনকে যোগ করে দিলে কি হলো, এদিকে অ্যাক্সিলারেশন কমন, m1 + m2 + m3, এদিকে দেখো এদিকে n2 কাটে, n2 এর সাথে n1 কাটে, n1 এর সাথে, মানে f পড়ে থাকে, তাহলে অ্যাক্সিলারেশন যেটা আমরা চেয়েছিলাম এক্সপেক্টেড সেটা বেরিয়ে গেছে। আচ্ছা হলো, হলো। নেক্সট কাজ হলো n2 বের করা, n2 বেরিয়ে যাবে খুব ইজিলি, কারণ m3 আর a কত, a হলো f/, এটা, তাহলে n2 বেরিয়ে গেল। আচ্ছা n2 বেরিয়ে গেল, n1 বের করতে হবে, n1 এই ইকুয়েশন থেকে বের করতে পারবে, এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি m1a ইকুয়ালস টু f মাইনাস n1, তাহলে n1 ইকুয়ালস টু হলো f মাইনাস m1a, সো f মাইনাস m1 আর a এর ভ্যালু হলো f/m1 প্লাস m2 প্লাস m3, তাহলে তিনটে থেকে মাইনাস যাবে m1, তাহলে পড়ে থাকবে কত, উপরে থাকবে m2 প্লাস m3 ইন্টু f, নিচে হলো m1 প্লাস m2 প্লাস m3, এটা হলো n1 এর ভ্যালু। এখন বলবে স্যার এতগুলো মনে রাখবো কিভাবে বা এতগুলো এত টাইম লং টাইম ধরে করব কিভাবে, পড়ার প্রসেস গুলো তো আমি পুরোপুরি দেখিয়ে দিলাম, কিন্তু ট্রিক্স শেখাই, চলো ট্রিক্সটা বলে দিই। দেখো যখন তুমি অ্যাক্সিলারেশন বের করা, তুমি বুঝে গেছো নেট ফোর্স বাই টোটাল মাস করে দিতে পারবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। n1 n2 টা বের করতে গেলে সমস্যা, n1 বের করতে চাইছো, যখন n1 বের করতে চাইছো n1 টা চাপা দাও, n1 এর মাসটাকে চাপা দাও, তো পড়ে থাকছে কত, পড়ে থাকছে m2 আর m3, দেখো m2 প্লাস m3 f, m1 প্লাস m2 m3, হয়ে গেল, হয়ে গেল। যখন n2 বের করতে চাইছো, n2 কে চাপা দাও, তাহলে পড়ে থাকছে কত, শুধু m3 f, এটা, ব্যাস এভাবে মনে রাখবে, এটা হলো শর্টকাট ট্রিক্স। যেটা বের করতে হবে n1 বের করতে হবে, n1 চাপা দাও, m2 প্লাস m3 হবে, m2 প্লাস m3 f/, এটা। আচ্ছা n2 বের করতে হবে, n2 কে চাপা দাও, তাহলে পড়ে থাকে শুধু m3 f/, এটা, এভাবে তোমাকে করতে হবে। তো এই ছিল কন্টাক্ট ফোর্সের গল্প, কন্টাক্ট ফোর্সটাকে পুরোপুরি তোমাকে শিখিয়ে দিলাম। তো আজকের নিউটন লজ অফ মোশনের ক্লাস এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসগুলোতে আমরা চলে যাব টেনশন ইন স্ট্রিং, সেখানে হ্যাঙ্গিং কন্ডিশনে ব্লকগুলো ঝুলবে, সেই কন্ডিশন করব, সেটা আপওয়ার্ডে উঠছে, ইনওয়ার্ডে আসছে, তারপরে পুলি সিস্টেমগুলো পড়বো, ইনক্লিন প্লেনের ওপরে পুলি থাকবে সেগুলো শিখবো, স্প্রিংয়ে পুলি লাগানো থাকবে সেগুলো শিখবো, সিউডো ফোর্স শিখবো, ঠিক আছে, আর নিউমেরিক্যালস কিছু করব, ঠিক আছে, এগুলো হবে নেক্সট পার্টের কাজ। আর আজকের পার্টে ম্যাক্সিমাম যতটা পারা পেরেছি কভার করার চেষ্টা করেছি। এফবিডির এই যে টপিকগুলো আছে এই টপিকগুলোর উপর দু একটা নিউমেরিক্যাল পরের পার্টে করে দেবো, নিউমেরিক্যাল খুব একটা চাপের আসবে না, ম্যান ইন লিফট, হ্যাঁ ম্যান ইন লিফট আর এফবিডি, এই দুটো টপিকের উপরে নিউমেরিক্যাল পরের দিন দু একটা করে দেবো, ঠিক আছে, আর বাকি টপিকগুলো পড়ে দেবো। এইগুলো আজকে টাইম থাকলে করা যেত, আজকে এইগুলো নেক্সট দিন এইগুলো করিয়ে দেবো সব, হ্যাঁ সুতোর টানের এই যে গল্পগুলো থাকবে, মোশন অন কানেক্টেড বডি, বডি হ্যাঙ্গিং ভার্টিক্যালি, পুলি সিস্টেম, ঠিক আছে, এগুলো সব মোটামুটি করিয়ে দেবো। তো বাকি পার্টগুলো নেক্সট দিনে করিয়ে দেবো। যাই হোক আজকে ক্লাসটাতে মোটামুটি তোমাদের ম্যাক্সিমাম যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবে কেমন লাগলো ক্লাসটা, আর নেক্সট পার্টে বাকি পোর্শনটুকুগুলো অবশ্যই শেষ করে দেবো এবং তার উপর যে টিউমেরিক্যালসগুলো হয় সেগুলো কভার করে রেডি করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা জানাও ক্লাসগুলো কেমন লাগছে এবং নেক্সট ক্লাসগুলো অবশ্যই তোমরা পাবে, ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো এবং ক্লাসগুলো অবশ্যই করো, চলো।
টাটা, ভালো থেকো।